তো একটা মানে ডিজাইন করলে যে সব কিছু ডিভাইসে আর কি আপনাদের রান করা যায় বা ভয়েসটা তো আপনার আস্তেই হয়ে যাবে। হুমায়ুন আহমেদের একটা নাটক দেখছিলাম, বুঝছেন? সর্বপ্রথম 2010 সালে টুইটারের ডেভেলপাররা ডেভেলপার ডিজাইনার এটা করে আর হচ্ছে বুটস্ট্র্যাপটা হচ্ছে মোস্ট পপুলার কন্টেন্ট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তারপর গিটহাব এক নম্বর হচ্ছে কত সালে? 2010 সালের মাঝামাঝিতে, 2014 সালের জুনে, 2012-তে। ভালো করে দেখেন, 2011 অগস্ট 19 তারিখ ফ্রাইডে। গিটহাবে এটা নাম্বার 1 প্রজেক্টে কবে? 2012-তে মনে হয়। ফ্রাইডে অগস্ট 19, 2011। আচ্ছা, তারপরে থেকে তাদের হচ্ছে 20টা রিলিজ হয়েছে, 20টা ভার্সন রিলিজ হয়েছে। বুটস্ট্র্যাপ নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে কথা বলতে পারবেন না কিছুক্ষণ? জি স্যার, পুরো বক্তৃতা দিয়ে দিবে। তার আগে আপনি তো আমাদেরকে ভালোভাবে বলে দেন, আমরা নাহলে উল্টা পাল্টা বলবো। আর একটু উল্টাপাল্টা করেন না, তারপরে বলে দেই। আমি তো বলবোই, স্টক শেষ হলে হবে না। আমি তো 10টা ক্লাস ধরে যতটুকু এটা মেইনটেনেন্স ও মেইনটেনেন্স করে তো হচ্ছে ছোট একটা গ্রুপ, এর মধ্যে দুইজন আছে, নাট অটো জ্যাকব থমটন, হ্যাঁ, এছাড়া ক্রিস রিভার, জুলিয়ান ফিলো। ওদের টিমে কজন মেম্বার আছে বলেন তো, যারা ডেভেলপ করতেছে? 7 জন আছে। 7 জন না 6 জন? 7 জন আর হচ্ছে স্যাস টিমে আছে 2 জন। স্যাস টিম আছে 2 জন, হ্যাঁ। আর এদের লোগোটা হচ্ছে বি, আর ক্যাপিটাল লেটার বি দিয়ে শুরু হয়। আচ্ছা, তারপর এর থেকে ভালো হচ্ছে আমি কি টিচার নাকি বলবেন না, সমস্যা। আচ্ছা, আমরা হচ্ছে জন্য ফার্স্ট করা হয়েছিল, হ্যাঁ, ডেভেলপ করা হয়েছিল। আপনারা getbootstrap.com এ আসছেন? একবার নিচের দিকে আসেন, এখানে অ্যাবাউট পাইছেন? অ্যাবাউটে ক্লিক করেন। অ্যাবাউটে ক্লিক করার পর দেখেন এখানে একটা হিস্টোরি বলা আছে খুব সুন্দর করে। কি বলা আছে দেখেন, অরিজিনালি ক্রিয়েটেড। আপনারা অনেক সাইটে অনেক ধরনের দেখতে পারেন, বাট এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট, বিকজ প্রত্যেকটা কোম্পানির একটা অফিসিয়াল সাইট আছে না? বিআইটিএম এর ট্রেনিং সম্পর্কে অনেকে অনেকভাবে মার্কেটিং করে, বাট অ্যাকচুয়াল ইনফরমেশন কোথায় পাবেন? বিআইটিএম এর সাইটে, biitm.org.bd তে। এখন বুটস্ট্র্যাপ সম্পর্কেও অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু এদের অফিসিয়াল সাইট কোনটা? getbootstrap.com। এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট। এখানে এসে আমরা অ্যাবাউটে আসার পর দেখেন হিস্টোরিতে বলছি, অরিজিনালি created by a designer and developer at Twitter, Bootstrap has become one of the most popular front-end framework and open source project in the world. তাহলে এই কথাটুকুর মানে কি দেখেন, বুটস্ট্র্যাপ যে লোকটা বানাইছে ওনার নাম হচ্ছে মার্ক অটো এবং জ্যাকব থর্নটন। এই দুজন ভদ্রলোক, এরা কাজ করতে হচ্ছে টুইটার নামের একটা কোম্পানি আছে না, ফেসবুক টুইটার, ওই টুইটার যারা ডেভেলপ করতেছে ডিজাইন এবং ইয়াতে, ওদের টিমের 2টা ছেলে আর কি, মার্ক অটো, জ্যাকব থর্নটন, এরা 2 জন এই বুটস্ট্র্যাপটা তৈরি করে। এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপটা কি? একটা ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে। ফ্রেমওয়ার্ক আবার কি? খায় না মাথায় দেয়। সো ফ্রেমওয়ার্ক হচ্ছে, ধরেন আপনি HTML CSS
জাভাস্ক্রিপ্ট খুব ভালো পারেন। এবার আপনি করলেন কি, সিএসএস এর কিছু ক্লাস লিখে রাখলেন, সিএসএস এর কিছু ক্লাস খুব সুন্দর করে আপনি লিখে রাখলেন। এবার সিএসএস এর কোনো ক্লাস যদি আপনি সুন্দর করে লিখে রাখেন, আপনি মিডিয়া কোয়েরিও পারেন, মিডিয়া কোয়েরি দিয়ে। এবার কেউ যদি আপনার ওই সিএসএস ফাইলটা নিয়ে ডিজাইন ইউজ করে, তাহলে সে কি বেনিফিট পাবে না পাবে না? তাকে সিএসএস লিখতে হবে? লিখতে হবে না। অর্থাৎ তার মানে কি, আপনি একটা সিএসএস করে রাখছেন। সিএসএস করা মানে কি, আপনি কিছু ক্লাস বলে রাখছেন এবং সেই ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি সেট করা আছে। এবার কোনো ওই ক্লাসগুলোকে যদি কেউ কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে কল করে, তাহলে ওই প্রপার্টিগুলো সেট হয়ে যাবে, তাই না? সো বুটস্ট্র্যাপ হচ্ছে ঠিক এরকম। একজন, ওই যে ওরা দুই ফ্রেন্ড, ওরা অনেক কিছু করে রাখছে আর কি, অনেকগুলো ক্লাস করা আছে, মিডিয়া কোয়েরিতে অনেক কিছু করা আছে। আমাদের কাজ হচ্ছে সেগুলো নিয়ে আমরা ইউজ করব। এখন সেগুলো নিয়ে আমাদের ইউজ করতে আমাদের কোনো পয়সা দেওয়া লাগবে না, এই জন্য বলা হচ্ছে ওপেন সোর্স। এটা কিনতে হবে না, এই জন্য বলা হচ্ছে এটা ওপেন সোর্স। অ্যান্ড ওপেন সোর্স এই জন্য এটাকে বলা হচ্ছে। এবার অরিজিনালি এরকম ফ্রেমওয়ার্ক বিষয়টা, এটা আসলে অনেকে অনেক রকমভাবে চিন্তা করতে পারেন, বাট রিয়েল ফ্যাক্টটা হচ্ছে যেটা বললাম এটাই। এবং ধরেন আপনি একটা মানুষ তৈরি করবেন, বা আপনি একটা রোবট তৈরি করবেন সাপোজ, তাহলে কি করতে হবে আপনাকে? ওই একটা, বা প্রত্যেকটা মানুষের মধ্যে কি একটা কঙ্কাল আছে না? কঙ্কাল। এবার এই কঙ্কাল কিন্তু আছে, এই কঙ্কালটার মধ্যে এরকম একটা কঙ্কাল যদি থাকে কারো কাছে, সে কিন্তু সেখানে মাংস বসিয়ে বসিয়ে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করতে পারবে, অন্য কিছু না হলেও অ্যাটলিস্ট স্ট্রাকচার। বুটস্ট্র্যাপ হচ্ছে ওইরকম একটা কঙ্কাল, স্কেলিটন তৈরি করা আছে। আপনি সেখানে জাস্ট মাংস বসাবেন, HTML এর এলিমেন্ট বসাবেন, বসে আপনি একটা জিনিস তৈরি করে ফেলবেন। ভেরি সিম্পল। এটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে একটা কমপ্লিট জিনিস, একটা জিনিস করা আছে, সেটাকে আমরা ইউজ করে আমাদের মতো করে জিনিসগুলো, আমাদের মতো করে নতুন কিছু তৈরি করবো। ফ্রেমওয়ার্কের একটু সংজ্ঞাটা ভালোভাবে দিবেন, কারণ ওই যে বলে কি জাভা ফ্রেমওয়ার্ক, আপনার হচ্ছে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, লারাভেল ফ্রেমওয়ার্ক। ধরেন আপনি একটা জিনিস খুব ভালো পারেন, এবার আপনি কোন একটা জিনিস ক্রিয়েট করলেন, ওইখান থেকে আপনি একটা জিনিস খুব ভালো পারেন। এবার আপনি নতুন একটা কিছু ক্রিয়েট করলেন, সৃষ্টি করলেন, তৈরি করলেন। এবার আপনি ওই জিনিসটাকে মার্কেটে ছেড়ে দিলেন, বললেন যে আমি এই জিনিসটা খুব ভালো পারি, এই জিনিসটা আমি তৈরি করছি, এই জিনিসটা আমি মার্কেটে ছেড়ে দিলাম। এবার কেউ চাইলে ওই জিনিসটা নিয়ে সে আরো নতুন কিছু তৈরি করতে পারে। ওইটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক। অর্থাৎ বুটস্ট্র্যাপের মধ্যে কি কি আছে, টেকনোলজি কি কি আছে? কিছুই না, HTML আর CSS জাভাস্ক্রিপ্ট। বুটস্ট্র্যাপের মধ্যে কি কি আছে? HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, আর কিছু না। আনজিপ করার পর দেখেন আমাদের এই ধরনের একটা ফাইল চলে আসছে। এটার মধ্যে যাচ্ছি, এখানে 3টা ফোল্ডার পাইছেন সবাই, তাই না? CSS, ফন্ট এবং JS, 3টা ফোল্ডার। এবার আমরা যদি CSS ফোল্ডারের মধ্যে যাই, এখানে দেখেন bootstrap.css, bootstrap.css.map, bootstrap.min.css, বেশ কিছু ফাইল আছে আর কি এখানে। সবগুলো ফাইল কি CSS ফাইল, তাই না? .css ফরম্যাটে। ম্যাপ ফাইলগুলো আমাদের লাগবে না আপাতত। দেখেন bootstrap.css, এই ফাইলটা আমরা যদি ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাই, দেখেন এখানে কি আছে দেখেন তো, প্রায় 7000 লাইনের মতো আছে। কত লাইন কোড আছে দেখেন তো? প্রায় 7000, তাই না? 6761, 60-61 এরকম আর কি। মোট কত হচ্ছে? প্রায় 7000-এর মতো এখানে কিন্তু অলরেডি। এখানে দেখেন হিউজ CSS এর ক্লাস লেখা আছে না? অর্থাৎ একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া আছে এখানে, কমপ্লিট একটা স্ট্রাকচার। বুঝতে পারছেন? আপনারা মিডিয়া কোয়েরি শিখছেন না? আমরা মিডিয়া কোয়েরি প্র্যাকটিস করছি না? দেখেন এখানে বহুত মিডিয়া কোয়েরি লেখা আছে। পাইছেন দু একটা?
আমরা যদি বুটস্ট্র্যাপে অনেক এক্সপার্ট হতে চাই তাহলে আমাকে এই ইয়েটা একটু ভালো করে দেখতে হবে। এই দেখেন @media মিনিমাম ওয়াইড 780 পিক্সেল, ন্যাপবার হেডার কি হবে দেখছেন বলে দিছে, বর্ডার রেডিয়াস কি হবে, তারপরে মিনিমাম ওয়াইড এততে ন্যাপবার কলাপস কি হবে, খেয়াল করছেন বিষয়গুলা। সো এই ক্লাসগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে, এখানে ম্যাক্সিমাম বলবো না, এখানে হিউজ ক্লাস করে দেওয়া আছে bootstrap.css। এই ক্লাসগুলোকে নিয়ে আমরা ইউজ করে কাজ করব আর কি। সো এই ক্লাসগুলো কিভাবে ইউজ করতে হয় তার একটা সুন্দর প্যাটার্ন আছে, এই প্যাটার্নটাই আমরা প্র্যাকটিস করব 10-12টা ক্লাসের মধ্যে। এবার দেখেন bootstrap.css আমরা দেখলাম। এবার আমরা যেটা করব সাধারণত আমরা এই ফাইলটা ইউজ করব না, এই ফাইলটারই আরেকটা কম্প্রেসড ভার্সন আছে bootstrap min.css। এই ফাইলটা যান, এডিট উইথ নোটপ্যাডে যান, দেখেন এখানে কিন্তু একটু কষ্ট করে বুঝতে হবে আর কি, তাই না? এটা হচ্ছে কি কম্প্রেসড ভার্সন। আমরা হ্যাঁ এক লাইনের মধ্যে সব আমরা এইটা ইউজ করব, bootstrap min.css এই ফাইলটা আমরা ইউজ করব। আর এখানে bootstrap.css যখন আমরা bootstrap এর এই ফাইল থেকে যখন কোন .css এক্সটেনশনের যে ফাইলগুলো হয় সেই ফাইলগুলোর মধ্যে কি থাকে, CSS ক্লাস থাকে না? না রোকসানা কই আসেনি? মাশাআল্লাহ, দেখছেন এগুলা ভিতরে কি আছে না আছে? অপারেশন ক্লিন হার্ট করতে হবে আর কি। কোনটা এটা কি ফাইল? bootstrap min.css এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যান। এরকম আসলে আপনি ফুল ফেলা ঢোকা হয়েছে মনে হয়। একটু খেয়াল করেন, একটু প্রজেক্টর স্ক্রিনের দিকে খেয়াল করেন। আপনারা এরকম একটা জিপ ফোল্ডার পাইছেন না? জিপ ফোল্ডার আনজিপ করার পর bootstrap 3.3.6 ডিস্ট, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ভার্সন। বর্তমানে এই ভার্সনটা লেটেস্ট। বুটস্ট্র্যাপের আরেকটা ভার্সন আছে bootstrap 4, এটা এখনো আসে নাই। এই দেখেন সবার উপরে লেখা আছে, যখন আমরা এখানে যাব হোম পেজে যাব, ও bootstrap 4 ইজ কামিং। খেয়াল করছেন বিষয়টা? এই লিংকে কখনো ক্লিক করছিলেন? ক্লিক করে দেখেন এর মধ্যে কি দেখেন। bootstrap 4 সম্পর্কে কিছু ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, এটা এখনো আসে নাই, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, ওরা কাজ করতেছে। স্যার এখানে আপনার হচ্ছে যে min.css যে ফাইলটা, এটা কিন্তু 5 নাম্বার লাইনের ভিতরে সম্পূর্ণ বক্তব্য আছে। হ্যাঁ রাইট। তার মানে আপনার ওই এক লাইনের মধ্যেই আছে। তাহলে এই ফাইলটা পর এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে ওই নামের আরেকটা ফোল্ডার আছে না? এর মধ্যে ফোল্ডার কয়টা? 3টা, CSS, ফন্ট আর JS। এবার CSS ফোল্ডারের মধ্যে ঢোকেন, এখানে bootstrap.css, bootstrap.css.map, bootstrap min.css। আমাদের কি স্যার এরকম ভাবে লোগো দেখাচ্ছে কি এরকম আসছে? এরকম আসবে কেন? আমাদের তো ব্যাচ ফাইলগুলো দেখাচ্ছে। আবার ডাউনলোড করেন। আপনারা মনে হয় অন্য কোথাও আমরা হয়তো ভুল করে ডাউনলোড করে ফেলছিলাম। দেখেন এখান থেকে bootstrap.com যাই আমরা, ডাউনলোড bootstrap-এ যান। এখান থেকে কোনটা ডাউনলোড করছিলেন? এটা না? এটা ডাউনলোড করেন। $279 কিলোবাইট মাত্র। পাইছেন? এবার আনজিপ করেন, আবার আনজিপ করে ফোল্ডারের মধ্যে ঢুকেন। এই সমস্যাটা হচ্ছে কার? মামুনের আর রোকসানার আর আপনার, 4 জন। আপনারা আবার ডাউনলোড করে দেখেন, এরকম একই অবস্থা। কি করে এগুলা সময় তো ডর করে। সমস্যা
কি হচ্ছে মেইন ডট সিএস এটা কিছু ওই লাইনটা আছে মানে এটা কিন্তু না না ঠিকই আছে সমস্যা না না ঠিক আছে কোনো সমস্যা নাই আর এটা তো চলে ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে ও তো একই জিনিস তো অন্য কোনো কিছু না আর কি ঠিক আছে তাহলে এখানে ওটা প্রবলেম না হ্যাঁ ওটা অন্য জিনিস না আর কি আমি ভাবলাম অন্য কোনো ফাইল কিনা তাহলে আমরা কাজ করবো বুটস্ট্র্যাপ হ্যাঁ আমরা বুটস্ট্র্যাপ min.css এই ফাইলটা নিয়ে কাজ করব ঠিক আছে সবাই এখন দেখেন এরপর আরো একটা ফাইল আছে ফন্টের মধ্যে যান দেখেন এখানে কিছু ফন্ট অ্যাড করা আছে তাই না গ্লিফ আইকনস তারপরে এখানে আরো বেশ কিছু বিষয় করা আছে আর কি ফন্টের মধ্যে কিছু না এবার জেএস এর মধ্যে যান জেএস এর মধ্যে যাওয়ার পর দেখেন bootstrap.js bootstrap min.js এখান থেকেও আমরা bootstrap min.js ফাইলটা আছে না এই ফাইলটা আমরা ইউজ করব এই ফাইলটা এডিট উইথ নোটপ্যাডে যান দেখেন বোঝা একটু মুশকিল কি আছে এর মধ্যে লেখা তাই না হিজিবিজি টাইপের আসবে আর কি এবার ওই এই ফাইলটার মধ্যে যে কন্টেন্টগুলো আছে bootstrap min.js এই ফাইলটার মধ্যে যে কন্টেন্ট আছে সেম একই কন্টেন্ট bootstrap.js এর মধ্যে আছে এটা রিডেবল আর min.js টা কি রিডেবল না এখানে যান এডিট উইথ নোটপ্যাডে যান bootstrap.js দেখেন এবার জাভাস্ক্রিপ্টের কোডগুলো একটু দেখেন তো আপনি একটু ভয় পান কিনা না বুঝতে পারেন কিছুটা এই লুপটার নাম কি বলেন তো হয় নাই ইনিশিয়ালাইজেশন কই কন্ডিশন কই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কই ফর লুপ তো কই দিলেন আন্দাজি ফর লুপ না ফর এটা কি নেম এটা কি বলেন তো আর এটা কি না ফর কি ইন কি লিখতাম আমরা আরে এই তো শাবাশ আমার কুমিল্লার ভাই ভালো আপনারা আসলে সব ইন্ডিয়ান যাই হোক ফর কি ইন অ্যারে বলছিলাম না এভাবে ফর কি ইন অ্যারে সো এটা তোমার অ্যারেটা অ্যারে থেকে অ্যারেটা কোথায় দেখেন var দেখতে পাচ্ছেন অ্যারের মধ্যে কিভাবে ডাটা দিছে তাহলে কিন্তু এটা একটা ফাংশন তাই না ফাংশনের নাম কি ট্রানজিশন ইন ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ক্রিয়েট করতেছে বুটস্ট্র্যাপের মাধ্যমে ইএল দিয়ে এবার একটা অ্যারে নিছে এরপর var নেম ইএল এর স্টাইল নেমের মধ্যে আনডিফাইন্ড যদি হয় ট্রানজিশন নেমের মধ্যে নেম পাঠাচ্ছে বুঝতে পারতেছেন এই সেন্টেন্সগুলা আপনি কি পড়তে পারতেছেন নাকি সেটা বলেন মানে কোন লাইনের কাজ কি এই লাইন দিয়ে সে কি করতেছে এখানে নতুন একটা জিনিস ক্রিয়েট এলিমেন্ট এটা নতুন একটা ফাংশন এই ফাংশনটা আপনাদের দেখানো হয় নাই এটা তো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আমরা অন্যভাবে অ্যারে ডিক্লেয়ার করছি এখানে এটা একভাবে ডিক্লেয়ার করছে ফরেন লুপ রিটার্ন করছে ফাংশন রিটার্ন করতে পারে তাই না সো এই যে বিষয়গুলো দেখেন এজন্যই কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদের প্র্যাকটিস করে যে লাভটা হয়েছে দেখেন এই যে এখানে কি করতেছে এই ফাংশনটা কি করছে দেখেন সেম একই কাজ আবার যদি নিচে আসেন মানে এই কোডগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন আপনি কিন্তু ভয় পাবেন না বুঝতে পারবেন যে আসলে এটা কি চাচ্ছে এগুলো আমাদের করতে হবে না মজার বিষয় হচ্ছে এটাই আমাদের শুধু এগুলো লিঙ্ক দিয়ে আমরা কাজ করব bootstrap min.js এই ফাইলটার মধ্যে বেশ কিছু প্লাগইন জাভাস্ক্রিপ্টের বেশ কিছু প্লাগইন এখানে ইউজ করা হয়েছে প্লাগইন জিনিসটা কি প্লাগইন হচ্ছে একটা কমপ্লিট কাজ যেমন ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানাইছেন না যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই হ্যাঁ বানানো হয় নাই কি বলেন এগুলো বানানো হয় মানে তাহলে কোন ক্যালকুলেটর করবো আগে ফাংশনের উপরে
জাভাস্ক্রিপ্ট ক্লাস আমাদের দিকে আরেকটা বাড়াই দিন। আচ্ছা জাভাস্ক্রিপ্টের উপরে তাহলে আমরা আরেকটা ক্লাস হ্যাঁ এখানে আমরা একটু কথা বলি তাহলে আর কি। সবাই একটা HTML ফাইল নিয়ে নেন। আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করলাম, সমস্যা নেই। আমরা ওই বাদ জুম্মা এগুলো আলোচনা করবো আর কি। বাদ জুম্মা বলতে আর কি ওই বাদ ব্রেক। তাহলে দেখেন আমরা এখানে কি করি। এখানে আমাদের হচ্ছে ওয়েব ডিজাইন ব্যাচ 14, আজকে আমাদের ডে 23। খুব সুন্দর একটা সংখ্যা 23 আমার রোল নাম্বার ছিল। হ্যাঁ এটা ভার্সিটিতে আর কি 23। সো আমরা একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। আমরা এর নাম বললাম জাভা স্ক্রিপ্ট ফাংশন। এর মধ্যে আমরা ক্যালকুলেটর তৈরি করবো একটু পরে। দাঁড়ান আগে ফাংশনটা একটু বলি। তো ফাংশন কি বলা হচ্ছে একটা ব্লক অফ কোড, তাই না? গত ক্লাসে কিন্তু আমরা এভাবে শুরু করছিলাম যে ফাংশনকে বলা হচ্ছিল কি একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারি। ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাতে পারে না ফাংশনকে কল করতে হয় জাভাস্ক্রিপ্ট। যেমন ধরেন আমরা বডির মধ্যে এসে আমরা যেভাবে একটা জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট রেডি করি, স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, আমরা স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। এবার দুই স্ক্রিপ্টের মাঝখানে আমরা যদি এভাবে লিখি ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা লিখলাম হ্যালো জাভা ফাংশন, হ্যালো জাভাস্ক্রিপ্ট ফাংশন, আমরা এই কথা লিখে দিলাম। কেমন? সেভ করে দিলাম। এবার প্রোগ্রামটা রান করুন তো। সেটাই তো শুনলাম। কিভাবে? আচ্ছা দেখেন আমরা এভাবে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাস্ট সিম্পলি লাইনটা যদি লিখে দিই ডকুমেন্ট ডট রাইট হ্যালো জাভাস্ক্রিপ্ট ফাংশন, এই প্রোগ্রামটাকে আমরা রান করানোর চেষ্টা করি ব্রাউজারের থ্রুতে। ঢাকা সিটিতে আসলে মানুষ থাকার এটা কোনো যোগ্য সিটি না। হ্যালো জাভাস্ক্রিপ্ট ফাংশন চলে আসছে না এখানে এভাবে। এইটা কি? এটা হচ্ছে একটা ওপেন স্টেটমেন্ট। আমি একটা ফাংশন ইউজ করছি, বিল্ট ইন ফাংশন। সেই ফাংশনের যে কাজটা সেই কাজটা কিন্তু দেখাইছে, বাট এই স্টেটমেন্টটাকে, এটা একটা ওপেন স্টেটমেন্ট, এক্সিকিউট হইতেই পারে। এই স্টেটমেন্টটাকে আমি একটা সিনট্যাক্সের মধ্যে নিয়ে আসবো। কিভাবে? দেখেন আমি ফাংশন লিখলাম। এবার ফাংশনের আমি একটা নাম দিলাম মাই ফাংশন। ওই একই কি করলাম দেখেন তো,
ওই একই জিনিসকে আমি একটা সিনট্যাক্সের মধ্যে নিয়ে আসলাম। সিনট্যাক্সটা কি? ফাংশন। মাই ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডকুমেন্ট ডট রাইট, এটা এভাবে চলে আসছে না? এবার যদি আমি সেভ করি, ব্রাউজারে যাই, আউটপুট কি আসছে? এবার কিন্তু আউটপুট কিছুই না। কারণ কি? হ্যাঁ বলেন তো, কল করে নেয়। এটা হইতেছে, এটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। তো ফাংশন যদি আমরা এর আগেও কিন্তু অনেক ফাংশন করছি, খেয়াল করে দেখবেন। আমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে যাই, সেখানে দেখবেন হিউজ, এই যে অ্যারে, অ্যারেতেও সম্ভবত ফাংশন ইউজ করা হয়েছিল কি না হয় নাই? আমরা সাধারণত যে ইভেন্টের কাজগুলো করছি সবগুলোতে ফাংশন। এই দেখেন, এই দেখছেন, এই যে ফাংশন মাই অ্যারে, দেখতে পাচ্ছেন? সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। ফাংশনের পার্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে কলিং আর একটা হচ্ছে ডেফিনেশন। এটাকে বলা হচ্ছে ফাংশনের কলিং, ডেফিনেশন, রাইট। এবার ফাংশনের আলোচনা থেকে আমরা জানি যে ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। তাহলে ব্লক অফ কোড জিনিসটা কি বলেন তো? এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট থেকে শেষ হচ্ছে, এই মাঝখানে যদি 100 লাইনের কোডও থাকে, তাহলে এই জিনিসটাই কি? এই কোডগুলোই কি? ব্লক অফ কোড। সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এর মাঝখানের কোডগুলোকে বলা হচ্ছে কি? ব্লক অফ কোড। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটাকে বারবার ইউজ করা যায়। এই ফাংশনের কাজ কি বলেন তো? আমরা ফাংশনের ডেফিনেশনে বলা হচ্ছে যে ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। এই ফাংশনের একটা নির্দিষ্ট কাজ আছে। এই ফাংশনের কাজটা কি? এই যে মাই ফাংশন, এটা কি ফাংশনের নাম? এই ফাংশনের কাজ কি বলেন তো? কি আউটপুট? এই ফাংশনে, এই ফাংশনকে যদি কেউ কল করে, এই ফাংশনটাকে যদি কেউ কল করে, তাহলে কি লাগছে? কি পাবে? হ্যালো জাভাস্ক্রিপ্ট ফাংশনে এই স্ট্রিংটা পাবে। তার মানে এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে হ্যালো জাভাস্ক্রিপ্ট ফাংশন, এই জিনিসটাকে আউটপুট দেখানো। এই ফাংশনটার নাম কি? মাই ফাংশন। এটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। ফাংশনে কলিং করলে আমরা করতে যাচ্ছি মাই ফাংশন, এটাকে বলা হচ্ছে ফাংশনের কলিং। এবার কি আউটপুট আসবে? এবার কিন্তু আউটপুট চলে আসছে। তাহলে বলা হচ্ছিল কি? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। এটা হচ্ছে একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে। এই ফাংশনের কাজ কি? হ্যালো জাভাস্ক্রিপ্ট ফাংশন, এটাকে আউটপুট দেখানো। এই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারবো। ফাইন, ফাংশনকে কলিং করতে হয়। ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দিতে পারে না, তাই না? এবার দেখেন, এই ফাংশনটার মধ্যে এসে আমরা এভাবে লিখে দিচ্ছি যে var x is equal to 10, বললাম var y is equal to 20। এবার বললাম var z is equal to x plus y, document dot write z। এবার আউটপুট কি আসবে বলেন তো? আমি যদি ফাংশনটাকে কল করি, আমার আউটপুট কত দেখাচ্ছে? 30। এবার ধরেন এই ফাংশনটাকে আমি আরো 3বার কল করলাম, কি হবে? যতবারই কল করবেন আউটপুট কত পাবেন? 30, তাই না? কাজ করতেছে এভাবে ছিল। আচ্ছা, তাহলে এভাবে কিন্তু ফাংশন কাজ করতে পারে। এবার ধরেন আমরা কিছুক্ষণ আগে বুটস্ট্র্যাপের একটা ফাইলের মধ্যে কি দেখলাম? ফাংশন কোনো কিছু রিটার্ন করতেছে না। আরেকটা কথা কি বলা হচ্ছিল? ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাতে পারে না। এটা তো একটা ফাংশন,
এই ফাংশনটা নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাতে পারতেছিল? ফাংশনকে কল করা হচ্ছিল, তাই না? এবং এরপরে কি বলা হচ্ছিল? ফাংশন সর্বোচ্চ কোনো কিছু রিটার্ন করতে পারে। এখানে আরেকটা জিনিস কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আপনাদের মনের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন যে এটা এরকম কেন, বা এটা কি আসলে এরকম, কোনো সমস্যা না, যে কোনো ধরনের কোশ্চেন অ্যাবাউট ফাংশন। এবার কি দেখেন, আমি এখানে একটা কথা বলা হচ্ছিল যে ফাংশনকে কল করলাম। এখন ফাংশনের ডেফিনেশন আছে এখানে। আমি ফাংশনের কলিং কি যে কোনো জায়গা থেকে করতে পারবো? না, ফাংশন ডেফিনিশন দিছি তার নিচে কল করতে হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট আমি এই ফাংশনটাকে যদি অন্য একটা জায়গা থেকে ইউজ করতে পারবো? ইভেন্টের মাধ্যমে দিতে হয় ফাংশন কল করলেই তো ফাংশন কল করলে তো কাজ করবে। এখন ঘটনা হচ্ছে যে ফাংশনের, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফাংশন আমি যেখান থেকে কল করব আউটপুটটা কিন্তু সেখানেই দেখাবে। এখানে দুইটা বিষয় দেখেন, এই জিনিসটা কিন্তু আপনি যদি না ধরতে পারেন আমাকে একটু বলেন, চুপচাপ বসে থাকেন না। এখানে এটাকে বলা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন, তাই না? ডেফিনেশনের মধ্যে কি বলা আছে? দুইটা সংখ্যার, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুটো সংখ্যা রাখছে, যোগ করে এর মধ্যে রাখছে, এটাকে আউটপুট দেখাইছে। তাহলে আউটপুটটা করা আছে, মানে কাজটা করা আছে কোথায়? এখানে, এখানে করা আছে। আর আমি যদি এই আউটপুটটা আমি এখানে না দেখিয়ে, আমি আউটপুটটা এখানে দেখাবো না। আমি যদি আউটপুটটা এখানে দেখাই, কাজ করবে? স্যার এখন করবে। আমাদের কথা হচ্ছে ফাংশনের ডেফিনেশন যদি থাকে এবং যদি ঠিকভাবে থাকে, তাহলে কলিংটা আমরা যেখান থেকেই করি আউটপুটটা কোথায় দেখাবে? কাজটা করা আছে হচ্ছে বিআইটিএম এর বিডিবিএল ভবনে। এবার ধরেন আমি বিডিবিএল ভবনে ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে, আমি সেই ফাংশনটা ইউজ করতেছি মোহাম্মদপুর থেকে। বিষয়টা কিন্তু এরকমই, কাজটা করা আছে এক জায়গায়, বাট সেই জিনিসটাকে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতেছি। আমার কথাটা কি আমি বুঝাতে পারছি কিনা? আমি কনফিউজড। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে কিন্তু সেটাকে আমি ইউজ করতে পারবো। মানে এমন না যে ফাংশনকে আমি এখানে ডেফিনেশন দিছি, আমাকে এখানেই কল করতে হবে, অন্য কোথাও কল করলে কাজ হবে না, তা না। আমি এই ফাইলটার সাথে ধরেন আমি এই ফাইলের মধ্যে নাই, আমি অন্য একটা ফাইল থেকেও কিন্তু ইউজ করতে পারবো। সেক্ষেত্রে কি করা লাগবে? লিঙ্কটা দিতে হবে। সো ফাংশন, তাহলে এই জন্য কি বলা হচ্ছিল, ফাংশনের কাজ কি? একাধিকবার ইউজ করে। এবার সেভ করে ব্রাউজারে যাই, আউটপুট কি আসতেছে? একটু বড় সড়ো ছাড়ি আসতেছে না? কারণ কি? H1 দেওয়া হয়েছে। সো ফাংশনের ডেফিনেশন থাকলেই হবে। এবার সেই ফাংশনটাকে আমি যে কোনো জায়গা থেকে কল করতে পারবো। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি যে ফাংশনের ডেফিনেশনটা উপরে থাকলে ভালো হয়। আপনি যখন একই পেজের মধ্যে কাজ করবেন, ধরেন আপনি এই পেজের মধ্যে কাজ করতেছেন, এবার আমি যদি ফাংশনের এটাকে উপরে কল করি, হ্যাঁ উপরে কল করি, তাহলেও কিন্তু কাজ করবে। বাট কোনো কোনো ক্ষেত্রে আছে যেটা প্রবলেম হয়, কাজ নাও করতে পারে। ছেড়ে দিলে কাজ করবে না, তাই না? ফাইন। সো ফাংশনের ডেফিনেশনটা কোথায় থাকবে? সবার উপরে রাখতে হয়, আর কলিংটা করতে হয় নিচে। বাট এখন আমি যদি আর একটা পেজের মধ্যে করি, ধরেন আমি এখানে আর একটা পেজ করলাম day23 মধ্যে, আমি এখানে আর একটা HTML ফাইল করলাম, আমি বললাম view.html, ঠিক আছে? এবার এখানে এসে আমি এই ফাংশনটাকে ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে করব দেখেন। হ্যাঁ, ভিউ, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। এখানে এসে আমি নতুন একটা ফাইল তৈরি করব, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা আমরা কিন্তু করতে পারি। সবাই ফাইলটা তৈরি করেন, সবাই ওই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নতুন একটা নিউয়ে যান, নিউয়ে যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেন। HTML ফাইল নিছি আমরা, ক্যাসকেডিং স্টাইল নিছি, এবার কি নিব? জাভাস্ক্রিপ্ট ফাইল। ফাইলটা নিলাম, ফাইলটা নেওয়ার পর এবার আমরা এখানে কি করবে, নাম দিব কি? আমি বলে দিলাম যে ফাংশন ডট জেস। কোনো সমস্যা নাই, আপনি যদি দেন কারিশমা কাপুর, তাও কোনো সমস্যা নাই। ফাংশন ডট জেস এখানে দিলাম। এবার ওই যে HTML ফাইলের মধ্যে আমরা একটা ফাংশন লিখছিলাম না, ফাংশন মাই ফাংশন,
এই ফাংশনটাকে কপি করেন, কাট করেন, কপি না, কাট করে এই ফাংশন ডট জেএস এর মধ্যে পেস্ট করে দেন। এখানে কোনো এনভায়রনমেন্ট লাগবে না, এটাই পুরোটাই, পুরো পেজটাই কি জাভাস্ক্রিপ্টে ফাংশন লেখার এনভায়রনমেন্ট। এখানে কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ লাগবে না। কথা কি বোঝা যাচ্ছে? আস্তে বলতেছি না দ্রুত বলতেছি? বকুল সাহেব, এই বকুল কোনো ছেলের নাম হয়? বকুল তো মেয়ের নাম। বাংলা নলেজের নাম ছিল রুবেল কই? আজকে একটা আকিকা দিবেন বকুলের, আকিকা দিয়ে ওরা নতুন নাম রাখবেন। এই তো শাহরিয়া, এটা স্মার্ট নাম। হ্যাঁ, এটা ঠিক আছে। কি? আচ্ছা, বকুল ফুল, বকুল ফুল মনে হয়, তাই না? দেখেন ফাংশন কিন্তু আমরা এখানে অন্য একটা পেজে নিয়ে আসলাম। এবার যদি আমরা এই ডট এচটিএমএল ফাইলের মধ্যে ফাংশন কল করা আছে না, দেখেন তো পাই কিনা। এবার আউটপুট রিফ্রেশ দেন, 30 কি আসছে? আছে 30 কিন্তু নাই, চলে গেছে। ফাংশনের ডেফিনেশন অন্য একটা পেজে, আমি ফাংশনটাকে আমি আমার এচটিএমএল পেজ থেকে ইউজ করতে চাচ্ছি। এবার কি করতে হবে? ও যে হেড ফাইলের মধ্যে যান, জাভাস্ক্রিপ্টের ফাইলে লিংক করার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়। স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হয়, স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হয়। স্ক্রিপ্টের মধ্যে সোর্সের মধ্যে লিখতে হয় কি ওই ফাইলের নাম। ফাইলের নামটা কি? ফাংশন ডট জেএস। এই যে ফাংশনের নাম ধরে না, স্ক্রিপ্ট ট্যাগ তো লাগবেই। এই দেখেন, এটা অ্যাকচুয়ালি বডির মধ্যে, হ্যাঁ এটা আপনি এখানে না দিয়ে এখানে দিতে পারেন। হ্যাঁ রাইট, এখানে দিতে পারেন। চেক করি, আউটপুট আসছে? নাই কিন্তু। কারণ কি বলেন তো? এই ফাংশনটা আমরা ডিরেক্ট কল করছি না, ফাংশনের কলিংটা কি হয়েছে আগে, আর এখানে হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। এবার আমি হ্যাঁ এই ক্ষেত্রে হ্যাঁ আমি এখানে দিলাম, ঠিক আছে। এবার কি হয় দেখি, বিষয়গুলো ধরতে পারতেছেন, ঘটনা কেমন কি ঘটতেছে। আমি ফাংশনের ডেফিনেশন যখন এইটাকে বলা হচ্ছে কি বলেন তো, ফাংশনের ডেফিনেশন না কলিং? এই যে মাই ফাংশন লিখলাম এখানে, কলিং। আর ফাংশনের ডেফিনেশনটা কোথায় আছে? নিচে না উপরে? নিচে, কারণ এই ফাংশন ডট জেএস এই ফাইলটার মধ্যেই তো ফাংশনের ডেফিনেশনটা আছে, তাই না? তো ফাংশনের ডেফিনেশনটা কি হচ্ছে পরে, কলিংটা হচ্ছে আগে। আউটপুট কিছু আসে? দেখেন তো আউটপুট আসে কিনা। হ্যাঁ মামুন, আসে নিচে থাকলে? কথা বলতেছেন না কেন আপনারা? আর কখন আসে? এই লিঙ্কটাই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সোর্স দিয়ে যে লিঙ্কটা, এই লিঙ্কটাই যদি আমি এখানে না দিয়ে হেডের মধ্যে দেই তাহলে কি আসে? হ্যাঁ রোকসানা, কাজ করে? বুঝতে পারতেছেন কেন এরকম হইতেছে? আমাকে একটা ব্যাখ্যা দেন তো কেন এরকম হইতেছে। আপনি দেন নজরুল সাহেব। আমি এখন তো ফাংশনের ডেফিনেশনটা কোথায় আছে? উপরে, আর কলিংটা আছে নিচে। এবার যদি আমরা ব্রাউজারে যাই আউটপুট দেখতে পাচ্ছি রিলোড দিলে। বাট আমি যদি এইটাকে এখান থেকে কাট করে আমি যদি এটাকে নিচের দিকে দেই, সেভ করি, স্ক্রিপ্টটা তো স্যার কলিং এর উপরে লিখতে হবে স্যার। এখানে আসবে না কারণ HTML হলো বুদ্ধি জ্ঞানহীন। হ্যাঁ ফাংশনের কলিংটা তো আগে হয়ে গেছে, বুঝেন নাই? এখনো কি? হ্যাঁ বলেন স্যার। ফাংশনের কলিং করতে হয় স্ক্রিপ্টের নিচে, যেহেতু স্যার আমরা হেডের মধ্যে দিচ্ছি তাহলে তো স্যার এটা সবার উপরে পাইতেছে।
না, এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের এই ফাংশনগুলোকে তো আমরা ডিরেক্ট আর সরাসরি ইউজ করব না, অবশ্যই কোনো একটা ইভেন্ট ইউজ করব, তখন কিন্তু ঠিক আছিল, ইভেন্টে হলে ঠিক ছিল। কিন্তু এখন কি আমি ফাংশনটা কোন ইভেন্টে কল করছি না ডিরেক্ট কল করছি? ডিরেক্ট কল করছি না, ডিরেক্ট কল করা হয়েছে এই ফাংশনটা হেডিং ট্যাগের মধ্যে। হেডিং ট্যাগের মধ্যে আমি এই ফাংশনটা ডিরেক্ট কল করছি। এজন্য যেহেতু কোনো ইভেন্ট দরকার হয় নাই, এজন্য আমাকে কি করতে হবে, ফাংশনের ডেফিনেশনটা আগে রাখা লাগবে। আমি যদি হেডের মধ্যে না দিয়ে আমি যদি এখানেও ডেফিনেশনটা দেই, এবারে কিন্তু কাজ করবে। দেখেন কাজ করতেছে না। বাট যখন আমি এটা নিচে দিব তখন কিন্তু কাজ করবে না। কারণ কি, এই যে এই লাইনটার মধ্যে কি আছে, ফাংশনের ডেফিনেশন, আর এই লাইনটার মধ্যে কি আছে, ফাংশনের কলিং। সো কলিংটা থাকবে কোথায়, ডেফিনেশনের পরে, ডেফিনেশনের পরে থাকবে। বাট যদি এটা কোনো ইভেন্টের মাধ্যমে হয়, ধরুন আমি এখানে একটা বাটন দিলাম, এখানে একটা বাটন নেন, হ্যাঁ, অন ক্লিক, অন ক্লিকে একটা ফাংশন কল হবে, মাই ফাংশন। দেখেন কি করলাম, তাহলে এখানে আমি যখন বাটনের মধ্যে ক্লিক করব তখন কি হবে, অন ক্লিকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি মানে কি, পি। পি, এই যে প্যারাগ্রাফ এলিমেন্ট নিলাম, এর আইডি কি দিলাম, পি। তাহলে এই পির ইনার এসটিএমএল মানে কি, মাঝখানে জায়গাটা, তাই না? এই জায়গাটায় কি চলে আসবে, মাই ফাংশনটা কল হয়ে যাবে। এই জায়গাটা এবার কি হয়ে যাবে, পি ট্যাগের মাঝখানে কি মাই ফাংশনটা কল হয়ে যাবে না? বাট এটা কি সবসময় কল হবে যখন ক্লিক করলে? সো হ্যাঁ, এবার কিন্তু দেখেন এবার কি ঘটনা ঘটবে, এবার এখানেও কিন্তু ফাংশনের কলিং আছে, আছে না? এখানেও ফাংশন কলিং আছে। সো উপরে দুইটা ফাংশনের কলিং আছে, আর ডেফিনেশনটা কি নিচে। তো হিসাব অনুযায়ী কি এটার মধ্যে কি আউটপুট আসবে না আসবে না? আসার কথা না, বাট এটার মধ্যে ক্লিক করলে আসবে। চেক করি আমরা কি হয়, রিলোড দিচ্ছি, আসে না। এখানে ক্লিক করি, 30টা কিসের মধ্যে আসছে বলেন তো? না, প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আসে নাই। খেয়াল করছেন কোথায় চলে গেছে? থাকলে কিন্তু বাটনটা থাকতো, তাই না? এবং ইউআরএলটা কি দেখেন, জাভাস্ক্রিপ্ট ফাংশন কিন্তু আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এভাবে চাইলে কিন্তু আলাদা পেজ নিয়ে না, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফাংশনই তো আছে না, আমি তো এই পেজের মধ্যে আছি। দাঁড়ান, না, আমি হরিজন্টাল লাইনটা আমাদের থাকতেছে না, কারণটা কি? বলেন।
দাঁড়ান, বাটনের মধ্যে একটা ভ্যালু দেওয়া লাগবে না? এখানে বললাম ক্লিক মি, এভাবে আসছে না। এ কিন্তু দেখেন এই পুরো পেজটা কিন্তু নিচ্ছে না, আমরা একই পেজের মধ্যে আছি বাট ঠিক আউটপুট দেখাচ্ছে কিন্তু বাটনটা কিন্তু আমার থাকতেছে না, বাটনটা কিন্তু আমার থাকতেছে না। আউটপুট কিন্তু আসতেছে, মানে মেইন ফোকাসটা কি ছিল আমাদের? আমাদের মেইন ফোকাসটা ছিল দেখেন ফাংশনের কলিং উপরে, ফাংশনের কলিং উপরে ডেফিনেশন কি নিচে। বাট এটা কাজ করবে কখন? যখন কোনো সেই ক্ষেত্রেই কাজ করবে। দেখেন কলিংটা করা হয়েছে এখান থেকে, ডেফিনেশন কি আছে নিচে আছে না? বাট এটা কিন্তু কাজ করবে তখনই যখন কোনো একটা ইভেন্টের মাধ্যমে আমি ফাংশনটাকে ইউজ করব, তখন সেই ফাংশনটার কাজটা আমি পাবো। বাট যখন কোনো ইভেন্ট ছাড়া আমি সরাসরি ফাংশনকে কল করতেছি, তখন কি ফাংশনের ডেফিনেশন নিচে থাকলে আমার আউটপুট দেখাচ্ছে? দেখাচ্ছে না কিন্তু। এবার খেয়াল করেন, এই জিনিসটাকে আমি কাট করে উপরে নিয়ে গেলাম, ফাংশনের ডেফিনেশনটাকে নিচে থেকে কাট করে উপরে নিয়ে আসলাম। এবার কি হবে বলেন তো? এবার দুটোই কাজ করবে না? চেক করি, দেখেন 30 আসছে না? আমি এখানে ক্লিক করি, আমার আগে 30 থাকতেছে না, সেটা আমার বিষয় না। কারণ কি? কারণ এখানে ক্লিক করলে আমি যখন এই বাটনে ক্লিক করব, তার ফোকাসটা কোথায় চলে আসতেছে? এই প্যারাগ্রাফের মধ্যে। এজন্য সে বাকি সব কিছু কিন্তু হারায় ফেলছে। বাট এবার কিন্তু প্রথমবার কিন্তু সে দুই জায়গাতেই ভ্যালুটা আমি ইউজ করতে পারতেছি। ঠিক আছে? সো এভাবে আমরা ফাংশন নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এটা একটু পরে আবার হ্যাঁ বলেন। ওই পি ট্যাগটা ক্লোজ করে দেন, তারপর মিক্সার ওখানে হবে। এই পি ট্যাগটা ক্লোজ করে দেন স্যার। ক্লোজ করে দিব, তারপরে হবে। হ্যাঁ, এটা সম্ভবত বাটনের মধ্যে এই ভ্যালুটাই করা আছে। রাইট রাইট, বাটনের মধ্যে সম্ভবত ভ্যালুটা ওই যে ইকুয়াল টু মাই ফাংশন দিয়েছেন না, বাটনের মধ্যে ও আচ্ছা, এখানে একটা কাজ করে দেখি। আমরা যদি ডিরেক্ট মাই ফাংশনটা কল করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন ক্লিকে ফাংশন কল করা হচ্ছে, তার মানে কি সরাসরি ফাংশনে চলে যাচ্ছে, ফাংশনে চলে এসে কাজটা করতেছে আর কি। আচ্ছা, এখানে একটা কাজ করি, দাঁড়ান। আমি যদি ফাংশনের মধ্যে ভাই বলি ডকুমেন্ট ডট রাইট না বলে, বুঝতে পারছেন কি বিষয়টা? গেট এলিমেন্ট বাই আইডি পি, ওনার ইনার এসটিএমএল এ কি পাঠিয়ে দিবে? জেড মাই ফাংশন কেন, তাই না? ঠিক আছে কি বিষয়টা? এবার কাজ করবে না? এবার যদি লিঙ্কটা উপরে থাকে তাহলে কি হবে? দেখেন আমার ফাংশনের ডেফিনেশনটা উপরে আছে, আমি নিচের দিকে ইউজ করছি। এবার এখানে ক্লিক করলে আমার প্রথম 30 কিন্তু নাই। ক্লিক করলে এই দেখেন ইনার এসটিএমএল কত চলে আসছে? 30 চলে আসছে, কিন্তু এখানে 30 আসলো না কেন? ফাংশনের এবার তো ফাংশন কি করছে? ফাংশন কল করলে তো লাভ নাই। লাভ হইতো কখন? যদি আমি এখানে একটা আইডি দিয়ে দিতাম, তাই না? এখানে আইডি পি দিয়ে দিলে লাভ হতো না? কিন্তু তো গন্ডগোল লাগতো, দুইটা এলিমেন্টের আইডি কি পি হইতে পারে? না, আমি তো এখানে তো ধরেন যে এখানে তো আমি একটা বলছি, ও সেখানে আমি একাধিক করতে পারি, তাই না? আমি যদি বলি P1 এর ইনার এসটিএমএল পাঠাই দাও, আবার এখানে এসে কি করব? তাহলে তো এটা দরকার নাই। দরকার আছে ওইটার? এবার দেখেন ক্লিক করলে দুই জায়গায় আসতেছে না? এটা কি পিতেও আসতেছে, P1-এও আসতেছে। এটা তখন এই ক্ষেত্রে যদি আমি এটা নিচে দেই আমাদের কোনো সমস্যা হবে না। এখন ফাংশনের ডেফিনিশনটা আমি নিচে দিলাম, কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে না। কারণ কি? কারণ ফাংশনটা কল হবে কখন? ইভেন্টে। সো ক্লিক করলাম, দুইবার এবং 30 চলে আসলো। তো সেই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টটা কিন্তু নিচে ইউজ করতে পারি।
তাহলে এবার দেখেন আমাদের যে বিষয়টা আমরা করব এখন সেটা হচ্ছে একটা view.html নামে একটা ফাইল নিছেন না নতুন সবাই, এই ফাইলের মধ্যে এসে এরকম একটা ডিজাইন করি আমরা। ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার স্যার একটা ব্রেক দরকার, স্যার ব্রেক। সেকেন্ড নাম্বার স্যার এটা ব্রেকের পরে করেছে। ব্রেকিং এর পরে জি স্যার। বাস ব্রেকিং। ওকে, তো এই ডিজাইনটা করে যান, এই ডিজাইনটা করে ব্রেকিং এ যান, ব্রেকিং তে এসে তারপরে ডেভেলপমেন্ট করবেন, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একসাথে। হ্যাঁ স্যার ক্লাস স্যার বাটনের মধ্যে হ্যাঁ, বাটনের মধ্যে এরকম একটা ডিজাইন করে তারপর ব্রেকিং এ যান। আর ঘটনা হচ্ছে যে ব্রেকিং আপনারা গেলে কিন্তু 45 মিনিট আগে আসেন না, 45 মিনিট থেকে 1 ঘন্টা। স্যার ফাইন করলে ঠিক সময় আসবে। ফাইন আর কি করব বলে, ব্রেকিং করলে মানে ব্রেকিং এ যাবেন আপনি, এখন বাজে 12:24, ব্রেকিং টেকিং ডিজাইন সহ 12:45 মিনিট পর্যন্ত সময় পাবেন। অনেক বেশি দিছি না? অনেক বেশি। ব্রেকিং প্লাস ডিজাইনিং স্যার ডিজাইনটা করতে চাচ্ছিলাম থ্রু জাভাস্ক্রিপ্ট। সো সেক্ষেত্রে আমরা ভিউ ফাইলটার মধ্যে একটা ডিজাইন তৈরি করতে বলা হয়েছিল, আপনারা তৈরি করে ফেলছেন, আমি একটু তৈরি করার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে। টেবিল দিয়ে শুরু করলাম, টেবিলের মধ্যে রোর মধ্যে কলাম, ফার্স্ট নাম্বার না, ফার্স্ট নাম্বার ইনপুটের টাইপটা কি দিছি আমরা, নাম্বার। আর প্রত্যেকটি ইনপুট এলিমেন্টকে আইডি দিবেন কেন? কারণ জাভাস্ক্রিপ্ট আইডি দিয়ে কাজ করে। সো প্রত্যেকটি ইনপুট এলিমেন্টের মধ্যে আইডি দিয়ে দেন, না দিয়ে থাকলে এটা হচ্ছে লাস্ট নাম্বার। ইনপুটের টাইপ কি হবে, নাম্বার, আইডি যেগুলো কি হবে লাস্ট নাম্বার। এবার আমার আরেকটা রো লাগবে, আমি রেজাল্ট এখানে শো করাবো, কেমন রেজাল্ট। টেক্সট বলে দিলাম, সমস্যা নাই, এটা একটা আইডি লাগবে। রেজাল্ট এটা ফাঁকা করে দিলাম। ইনপুটের টাইপ বলা হচ্ছে বাটন অথবা সাবমিট, আমি সাবমিট বলে দিচ্ছি। সাবমিট যদি বলে দেই, এর একটা ভ্যালু বলে দিতে হবে, ভ্যালুতে বলে দিলাম প্লাস। যোগ বিয়োগ গুণ ভাগ শেষ। দেখেন এরকম হওয়ার কথা আমাদের। প্রোগ্রামটা রান করাই ব্রাউজারে।
ভিউ ডট HTML ফাইলটা আমি রান করে নিচ্ছি। দেখেন এই ধরনের একটা আউটপুট চলে আসছে না আমাদের। ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, এখানে হচ্ছে রেজাল্টটা শো করবে। সাপোজ এখানে ফার্স্ট নাম্বার দিলাম 1, লাস্ট নাম্বার দিলাম 2, আমি প্লাসে ক্লিক করলে এখানে কি হবে 3, মাইনাসে ক্লিক করলে এখানে আসবে -1, 2.51। অর্থাৎ দুটো সংখ্যাকে কখনো যোগ করবে, কখনো বিয়োগ করবে, কখনো গুণ করবে, কখনো ভাগ করবে। এই ডিজাইনটা এতটুকুন কমপ্লিট না আমাদের শরীফ হয়নি? ফাংশনও তো হয়ে যাওয়ার কথা। এবার দেখেন ফাংশনগুলো করব। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা ক্লিক করলে এখানে ক্লিক করলে দুটো সংখ্যা যোগ হবে। সো তার মানে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করলে দুটো সংখ্যা যোগ করবে। যোগ করার কাজটা কে করবে? জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ এখানে ক্লিক করলে আমাকে জাভাস্ক্রিপ্ট যেতে হবে। সো অন ক্লিক, তাই না? ক্লাসের মধ্যে এসে আমরা অন ক্লিক একটা ফাংশন কল করব, অ্যাড। কল করা যাবে না ভাবে? যাবে তো নাকি? এবার এই ফাংশনটা ডেফিনেশন কোথায় দিব বলেন তো? ওই যে function.js নামের একটা ফাইল আছে না, ওই ফাইলের মধ্যে দেন। না, অন্য একটা ফাইলে দিয়ে দিলাম। ইন্টারনালও করা যেত। এখানে এসে কি করব? First number is equal to document dot get element by id। আইডির মধ্যে কি আসবে? ওই ফার্স্ট নাম্বার, এই ইনপুট বক্সের আইডি কি ছিল? ফার্স্ট নাম্বার, তাই না? তাহলে এতটুকুন দিয়ে কি হলো বলেন তো? স্যার ওই ফার্স্ট নাম্বার এলিমেন্টটাকে তো ফার্স্ট নাম্বারের মধ্যে একটা ভেরিয়েবল আইডি দিয়ে এলিমেন্ট আমি ফার্স্ট নাম্বারের মধ্যে কি আছে এখন? আবার ফার্স্ট নাম্বারের মধ্যে কিন্তু আমার এই ইনপুট এলিমেন্ট আছে না, তার ভ্যালু আছে? এলিমেন্ট আছে, কিন্তু আমি যদি তার ভ্যালুটা দিতে চাই কি করতে হবে? ডট ভ্যালু লিখতে হবে। ফাইন ডট ভ্যালু লিখে দেন, সমান সমান কি আসবে? ও সরি, তাহলে এই ডট ভ্যালুটাকে নিয়ে আমি কি করলাম? এই ফার্স্ট নাম্বার আইডির এলিমেন্টের ভ্যালুটাকে নিয়ে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপরে কি করতে হবে? হ্যাঁ, লাস্ট নাম্বারটাকে নিয়ে আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার কি করব? var result is equal to first number plus last number document dot get element by id রেজাল্টটা কি স্যার এলো হবে না? এই রেজাল্টটা কি বলেন তো? এটা না স্যার, যে ইনার এস্টিমেট যে লেখছেন এখানে কি ভ্যালু হবে না? অ্যাবসলিউটলি রাইট, ভ্যালু হবে। থ্যাংক ইউ। ওটা তো ইনপুট এলিমেন্ট, তাই না? হ্যাঁ,
রানা আসেনি আজকে না? আসছে, আমি পিছনে বসছে না। তাহলে পরে এতটুকুন লেখা হয়েছে না আমাদের? সো ফাংশনটা লিখলাম, এখানে কিন্তু আমি ইনার এস্টিমেল লিখছিলাম, এখানে কি ইনার এস্টিমেল হবে না ভ্যালু হবে? কেন ভ্যালু হবে বলেন তো? এখানে যদি নাম্বার দিতাম তাহলে কি হতো? হ্যাঁ, থ্যাংক ইউ। সো বিষয়টা হচ্ছে দেখেন, এখানে আমরা ভ্যালু দেওয়ার পেছনে কারণ কি, আমি একটা একটা লাইন করে ব্যাখ্যা করি। দেখেন, আমি যে এখানে যে প্রথম যে লাইনটা লেখা হচ্ছে এর মানেটা কি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই গেট এলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে ফার্স্ট নাম্বার, এই ফার্স্ট নাম্বার জিনিসটা কি? এটা হচ্ছে আমার এই ইনপুট এলিমেন্টের আইডি। দেখেন এই যে ফার্স্ট নাম্বার, এখানে বলা হচ্ছে কি এটা ইনপুট এলিমেন্ট না? এই ইনপুট এলিমেন্টের আইডি কত? ফার্স্ট নাম্বার। আপনাদের লেখা শেষ হলে আমি আলোচনাটা করি, ঠিক আছে? লেখা শেষ হলে আমাকে বলেন। দেখা হয়েছে না ফাংশনটা? দেখেন আমরা ভিউ ফাইলে আছি, আমি যদি বলি যে এখানে আমরা একটা এভাবে ডিজাইন দেখতে পাচ্ছি, এটা কি একটা টেবিলের মধ্যে থেকে ডিজাইনটা আসছে? সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ, অন্য কিছু চিন্তা করা বা কাজ করার দরকার নেই। সো এখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা আমরা একটা টেবিলের মাধ্যমে করছি। সো এখানে টেবিলের মধ্যে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা রো এবং দুইটা করে কলাম। সো প্রথম কলামে কি আছে? এখানে বলা আছে ফার্স্ট নাম্বার, একটা টেক্সট, আর সেকেন্ড কলামের মধ্যে একটা ইনপুট এলিমেন্ট দেওয়া হয়েছে না? এই ইনপুট এলিমেন্টের আইডি কি দিছি আমরা? ফার্স্ট নাম্বার দিছেন, তাই না? আর এটার কি দিছেন? লাস্ট নাম্বার। আর এটা রেজাল্ট বা রেস, যে যেটাই দিছেন আর কি, আমি রেজাল্ট দেওয়া হয়েছে বা যে যেটা দিছেন। কারণ এভাবে কিন্তু, আর এখানে ইনপুটের টাইপ বলা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে সাবমিট, আর এখানে কিছু ভ্যালু দেওয়া হয়েছে, তাই না? এখন আমরা এই বাটনটায় ক্লিক করলে, এই বাটনটার নাম কি? ইনপুটের টাইপ বলা হচ্ছে সাবমিট, আর এর মধ্যে ভ্যালু দেওয়া হয়েছে কি? প্লাস, তাই না? আর এখানে যখন আমি ক্লিক করব তখন একটা ইভেন্ট ঘটবে, ওই ইভেন্টটার নাম কি? অন ক্লিক। সো অন ক্লিকে আমি একটা ফাংশন কল করছি, ফাংশনটার নাম কি? অ্যাড, তাই না? ফাংশনকে কল করা হয়েছে, ফাংশনের নাম হচ্ছে অ্যাড। এবার এই ফাংশনের ডেফিনেশন দেওয়ার জন্য আমরা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করলাম, তার নাম হচ্ছে function.js। এই এক্সটার্নাল ফাইলে এসে আমরা ফাংশনটার ডেফিনেশন দিচ্ছি এভাবে। ফাংশনের ডেফিনেশন দেওয়ার জন্য প্রথমে লিখতে হচ্ছে ফাংশন, এরপরে অ্যাড, ফাংশনের নাম, এরপরে প্রথমে কি করলাম? var
ফার্স্ট নাম্বার, এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমি কি কি রাখলাম, এইখানে ইউজার যে ইনপুটটা দিবে 12, সেই ইনপুটটা, এই ইনপুট এলিমেন্টের আইডি কি ফার্স্ট নাম্বার, অর্থাৎ এই 12টাকে প্রথমে আমি রিসিভ করলাম, এরপরে লাস্ট নাম্বার এখানে ধরেন সে দিল 23টাকে আমি রিসিভ করলাম। এই দুইটা লাইনের মধ্যে কিন্তু তাই করা হয়েছে। স্যার বলেন। 12 আর 10 এ ইনপুট দিলে ক্লাস কাট দিও না, 12 টা 10। হ্যাঁ, ওটা আমি পরে করব, আগে দেখেন এটা একটু প্রবলেম আছে। এখানে আমি এখানে 12 লিখলাম আর এখানে আমি 23 লিখলাম, তাহলে এই প্রথম স্টেটমেন্টের মানে কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ইনপুট এলিমেন্টের আইডি ডট ভ্যালু, অর্থাৎ এই ইনপুট এলিমেন্টের মধ্যে ধরেন আমি এখানে রিফ্রেশ দিলাম, আমি যখন এখানে কোনো কিছু লিখব, এই লেখাটা এই ইনপুট এলিমেন্টের জন্য কি হবে, এখানে আমি ধরেন আমি দিলাম যে 5, এই 5 জিনিসটা এই ইনপুট এলিমেন্টের জন্য কি, শিওর? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে নাম্বার না, প্রমাণ হচ্ছে আমি যদি দেখেন, আমি যদি এখানে যাই, ভিউয়ে যাওয়ার পর আমি যদি এখানে যে এই ইনপুট এলিমেন্টটা না ফার্স্ট নাম্বার, এই যেটা, এটাই তো, এটা এখানে যে আমি ভ্যালু দিয়ে দেই, ভ্যালু একটা অ্যাট্রিবিউট আছে না, এখানে দিয়ে দিলাম, আমি দিলাম 12। এবার যদি রিলোড দেই, কি চলে আসছে 12। তার মানে এখানে আমি যা দিচ্ছি এই জিনিসটা কোথায় যাচ্ছে, তার ভ্যালুতে যাচ্ছে না, ভ্যালুতে যাচ্ছে। কিন্তু এই জন্যই কিন্তু দেখেন আমি এখানে কি করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নাম্বার ডট ভ্যালু, ওনার ভ্যালুটাকে আমি ধরলাম। মানে আপনি ইনস্ট্রাকশন লিখতেছেন, আপনার ইনস্ট্রাকশনের মানে কি এটা যদি না বুঝতে পারেন, ইনস্ট্রাকশন মুখস্থ করে কিন্তু লাভ নাই। হোয়াট ইজ দিস? দিস ইজ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা আপনি কেন লিখলেন, এই এলিমেন্টের ভ্যালুটাকে ধরে আপনি ভ্যারিয়েবলটার মধ্যে রাখলেন। এবার কি, এবার লাস্ট নাম্বার, অর্থাৎ এই ইনপুট এলিমেন্টের যে আইডিটা, এর আইডিটা কি ছিল, লাস্ট নাম্বার। সো এই আইডি ধরে আমি তার ভ্যালুটাকে, যেহেতু এখানেও ইউজার যা দিবে সেটা হচ্ছে কি তার ভ্যালু, তার ভ্যালুটাকে আমি নিয়ে আমি লাস্ট নাম্বার ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার আমি দুটো ভেরিয়েবলকে যোগ করে দিলাম, যোগ করে এই ইয়ের মধ্যে রাখলাম। মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমি কেন লিখতেছি, এই জিনিসটা আপনার মধ্যে যেন কোনো মনে হয়, এই জিনিসটা যেন না থাকে যে এটা মনে হয় এই কারণে, এরকম যেন মনে না হয় এটা এই কারণে, দ্যাটস ইট, ফাইন। এটা মনে হয় এই কারণে লিখছে, এই ভাবটা যেন না থাকে, আপনার ভিতরে কি থাকবে, হ্যাঁ এইটা এই কারণে লেখা হয়েছে, দ্যাটস ইট। এবার এখানে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার দুটো সংখ্যাকে যোগ করে আমি ভেরিয়েবলটার মধ্যে রাখলাম রেজাল্ট। এবার কি করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে রেজাল্টটা কোন একটা এলিমেন্টের আইডি, এবার তার ভ্যালুটাকে আমি ধরলাম, ভ্যালুটাকে ধরে কি করছি, এবার তার ভ্যালুটাকে ধরে এখানে দেখেন একটা সমান সমান, এটা কি একটা অপারেটর না, এই অপারেটর মানে কি, এই অপারেটর মানে ডান পাশে যা থাকবে সেটাকে সে বাম পাশে রেখে দিবে, তাই না? এই জন্য কি এই ভ্যালুতে রেজাল্ট কোনটা, এই যে ইনপুট এলিমেন্টটা এর আইডি কি রেজাল্ট, এর ভ্যালুতে যে রেজাল্টের মধ্যে ভ্যালুর মধ্যে আমি যা লিখে দিব, ভ্যালুর মধ্যে যদি আমি 1 2 1 2 লিখি, এই 1 2 1 2 কোথায় আসবে, এখানে, এখানে না এখানে, নিচেরটা আসবে না, এই যে 1 2 1 2 চলে আসছে। তার মানে কি, এই রেজাল্টের ভ্যালুতে আমি যা দিব সেটাই এখানে শো করবে। আমার তো দুইটা সংখ্যা যোগ করার পর যে রেজাল্টটা আমি পাবো, সেই রেজাল্টটা আমি কোথায় দেখাবো, এখানে না, ভ্যালুতে। এজন্য আমি এখানে কি করলাম, এই ইনপুট এলিমেন্টের একটা আইডি দিলাম, আমি যেখানে দেখাতে চাচ্ছি এখানে দেখাতে চাচ্ছি, এজন্য আমি এই ইনপুট এলিমেন্টের একটা আইডি দিলাম, আইডিটা কি বললাম, রেজাল্ট। এবার রেজাল্ট দিয়ে আমি ওই এলিমেন্টটাকে ধরে, এই যে রেজাল্ট দিয়ে আমি ওই এলিমেন্টটাকে ধরে তার ভ্যালুর মধ্যে আমি কি পাঠাই দিলাম, রেজাল্টের মধ্যে কি আছে, দুটো সংখ্যার যোগফল। আমি একটু চেক করি কি হচ্ছে, এখানে বললাম 12, এখানে বললাম 12, প্লাস করলে আসার কথা কত 24, বাট কিছুই হচ্ছে না, কারণ কি বলেন, লিঙ্ক করা হয় নাই। দেখেন ফাংশন ডট জেএস ফাইলটা ভিউ ফাইলের সাথে লিঙ্ক করা আছে, দেখেন তো কোথাও, এক্ষেত্রে কোথায় লিঙ্ক করব বলেন তো, হেডারের মধ্যে না করে আমরা বডির নিচেই করব। কারণ কি, কারণ হচ্ছে
এই যে ফাংশনটা অন এই অ্যাড ফাংশনটা, এই ফাংশনটা কি সবসময় কল হবে? স্যার আমি যদি এদের মধ্যে করি তাহলে কি কোনো সমস্যা? সমস্যা হবে না আপাতত এখানে, বাট নিচে করাটাই ভালো হবে। এখানে যে অ্যাড ফাংশনটা আমি কল করলাম, এই ফাংশনটা সবসময় কল হবে? মামুন, ফাংশনে সবসময় কল হবে অ্যাড? ইভেন্টে কল হবে, সো সমস্যা তো নাই আমার। ইভেন্টটা জেনারেট করার আগে সবগুলো এলিমেন্ট তাকে এক্সিকিউট হবেই। এখানে পুরো যে পেজটা আছে এখান থেকে শুরু করে পুরো পেজটা, এই পুরো পেজটা আগে কি রেন্ডারিং হবে না? রেন্ডারিং হওয়ার পর তারপরে না আমি ইভেন্টটা জেনারেট করব নাকি? আমার যদি এগুলো নাই আসে, এগুলো যে আমি যখন এখানে রিফ্রেশ দিলাম, তার মানে কি হচ্ছে? আমি যখন এখানে রিফ্রেশ দিলাম, তার মানে এই যে এই পুরো পেজটা, এই যে ডক টাইপ HTML থেকে শুরু করে একবার এই পর্যন্ত একবার রেন্ডারিং হয়ে গেছে, হয়ে আউটপুট এরকম আসছে। এবার এরকম আসছে, এবার আমি কি করব? এবার এখানে যখন আমি ক্লিক করব তখন আমার ইভেন্টটা জেনারেট হবে, আর ওই ইভেন্টে ফাংশনটা কল হবে। সো ডেফিনেশন আমি যে কোনো জায়গায় দিতে পারি, বাট নিচে দেওয়াটাই আমার কাছে বেশি ওয়াইজ হবে। সোর্সের মধ্যে ফাংশন ডট জিএসটাকে দিয়ে দিলাম। দিছেন না লিঙ্কটা? লিঙ্কটা দেওয়ার পর এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর এবার যদি এখানে বলি 12, এখানে যদি বলি 12 প্লাসে ক্লিক করে দেখেন এখানে কত আসতেছে? 1 2 1 2। এখানে যদি বলি 123, এখানে কত আসবে? দুইটা সংখ্যা কি যোগ হচ্ছে? যোগ হচ্ছে না কিন্তু। তাহলে কি করব আমরা এখন? স্যার এটা তো এক ধরনের যোগ। না, এটা এক ধরনের যোগ না, এটা পাশাপাশি বসে যাচ্ছে, কনকেট হয়ে যাচ্ছে। দেখেন জাভাস্ক্রিপ্টের আমরা এই যে প্লাস, আমরা কনকেট করার জন্য কি ইউজ করি জাভাস্ক্রিপ্টে? ভুলে গেছেন আশা করি? ডাবল কোড ও বলছে হ্যাঁ, আমি বলছি ভুলে গেছেন আশা করি, বলছে হ্যাঁ ভুলে গেছি। ডট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাম্বার দিয়ে তারপরে সবগুলো ব্র্যাকেটে ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, আমি বললাম যে a ইকুয়াল টু বললাম ABUL আবুল, এখানে একটা বললাম b, এখানে বললাম কাবুল। এবার আমি দুইটাকে একসাথে দেখাতে যাচ্ছি, আমি বললাম ডকুমেন্ট ডট রাইট, এখানে বললাম a আর b পাশাপাশি রাখলাম, হবে না? কি করতে হবে? ডট দিতে হবে। তাহলে এই প্লাসটা কি যোগ চিহ্ন না? কনকেট সাইন। এই প্লাসটা হচ্ছে দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখতে হলে কি করতে হয়? পিএইচপিতে শিখছেন না এগুলা? সরি, এই কি বলে অপারেটরে আর কি, কনকেট সাইন। সো এটা হচ্ছে কি কনকেট সাইন। আমি মনে হয় আমি বুঝাতে পারছি জিনিসটা। তার মানে প্লাস হচ্ছে কি কনকেট সাইন। সো এখানে তার মানে দুইটা ভেরিয়েবলকে যখন আমি যোগ করতে বলতেছি, এই প্লাসটা দুইটা ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটাকে সে যোগ না করে সে কি করতেছে? কনকেট করে দিচ্ছে, পাশাপাশি বসে দিচ্ছে। এখান থেকে রিমুভ হওয়ার জন্য এটা হচ্ছে কেন? এর কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা এলিমেন্টকে ধরতেছি, ঠিক আছে, দেখেন এই আইডিটা স্ট্রিং সাইনের মধ্যে আছে না, এজন্য ওইটা স্ট্রিং আকারে আমার কাছে আসতেছে। যখন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং থাকবে তখন দেখেন দুই পাশে দুইটা ভেরিয়েবল, এবং দুইটা ভেরিয়েবলের মধ্যেই স্ট্রিং আকারে এখান থেকে যে ভ্যালুগুলো আমি পাস করছি, এখানে ইউজার ভ্যালুগুলো দিছে, সেই ভ্যালুগুলো আমি এখানে জাভাস্ক্রিপ্টে রিসিভ করছি, রিসিভ করে এই ভেরিয়েবলটার মধ্যে রাখা হয়েছে না। যখন ভেরিয়েবলের মধ্যে রাখছি এই ভ্যালুটা আমার কাছে আসছে স্ট্রিং আকারে। এই জন্য যখনই এখানেও একটা স্ট্রিং এখানেও একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং এর মাঝখানে সে প্লাস পাশে কনকেট করে দিছে। সো স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করার জন্য পিএইচপিতে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে, নাম হচ্ছে নাম্বার। এনটা বড় হাতের, এনটা বড় হাতের, এরপরও অনেকে ছোট হাতে দিবেন আমি জানি। এন বড় হাতে না দিলে কিন্তু হবে না। ডকুমেন্টের কোডিংটা হ্যাঁ, ভ্যালুর পরে মানে পুরো জিনিসটাকে আমরা নাম্বার NUMBR, এনটা বড় হাতের। শুরু করলাম, সেমিকলনের আগে শেষ করে দিলাম। এবার দেখেন ঘটনা ঘটে যাবে।
এই নাম্বার ফাংশনটা ইন্টিজার সংখ্যাটাকে নাম্বারে কনভার্ট করে নেবে। বলে গেছে তো উঠে গেছে? ঘটনা কি সত্যি আসলেই? আসলে তো কি বলতেছেন এগুলো? 12 আর 12 কত আসতেছে? এবার কিন্তু 24 আসতেছে। 23 না আমাদের 3 আর 4 কত আসতেছে? ওই যে নাম্বার দিয়ে কনভার্ট করেন। জি স্যার, ওইটা করার পরে আসছে। 34 কেন আসবে? এনটা ছোট হাতে দিছেন, জি স্যার। না স্যার, বড় হবে। তাহলে কিভাবে আসবে? ইয়া হয়েছে না বাঁধনের, সরি বাঁধন তো না, ইয়া দেখেন আসতে যোগ হয়, বিয়োগটা করেন তো, বিয়োগটা করবো কিভাবে বলেন তো? তাহলে এখানে আমি অন ক্লিক একটা ফাংশন কল করতে পারি না? সবই তো সেম। সবই সেম। অন ক্লিকে কি করলাম? এসইউবি সাব। এবারে সাবের জন্য আমরা কি করব? এখানে এসে আরেকটা ফাংশন লিখলাম, ফাংশন এসইউবি সাব। এই যে দুই এলিমেন্টের ভ্যালু যে দুইটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে ওটা ফাংশনের উপরে লিখে দিলে প্রত্যেকটা মধ্যে একটু সলভ করে পাবে না? এখানে না না, ওই যে ফাংশন অ্যাড এর মধ্যে যে হ্যাঁ এই দুইটা লাইন, এই দুইটা যদি আমি ফাংশনের বাইরে লিখে দিই তো সেক্ষেত্রে কি আমি ভেরিয়েবলকে কল করলে ফাংশন করতে পারবে না? সব জায়গায় তাহলে তো একবার লিখলে সবগুলোতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা পাওয়া যাবে। আমরা যেটা করব এখন আপাতত এভাবে করি, এরপরে একটা ফাংশন দিয়ে পুরো কাজটা করব। একটা ফাংশন দিয়ে পুরো কাজটা করা লাগবে। এখন এই 5টা কাজের জন্য কি এখানে কয়টা কাজ? যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, 5টা কাজ না? 5টা কাজের জন্য 5টা ফাংশন লেখেন, লিখে এরপরে আবার 5টা কাজ দিয়ে একটা ফাংশন দিয়ে করবেন। হ্যাঁ, 5টা কাজ হয়ে গেছে। কয়টা ফাংশন লাগছে? 5টা। এই পুরো কোডটারে কপি করেন, পুরো কোডটারে কপি করে এখানে সাবের মধ্যে আবার পেস্ট করে দিলাম। শুধু চেঞ্জ হবে কোথায় বলেন তো? স্যার, শুধু রেজাল্টের মধ্যে শুধু সাইনটা চেঞ্জ হবে। সাইনটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন 12, এখানে বললাম 13, মাইনাসে ক্লিক করলে কত আসতেছে? -1। বোঝা যাচ্ছে কি কিছুটা? না, এই সমস্যাটা কেন হয়? কোনটা? মানে একবারে সেবা হারাই যাচ্ছে। কোনটা হারাই যাচ্ছে? ও, ভ্যালুগুলো থাকতেছে না। টাইপের রিসিপ্ট দিছেন কেন? ও আচ্ছা আচ্ছা, সি দিছেন, ফাইন ফাইন ফাইন। সাবমিট সাবমিট সাবমিট, রেজলিউশন ফাংশন অ্যাড, ফাংশন অ্যাড করতেছেন, ফাংশন অ্যাড নাম্বার আইডি যোগ করবেন। স্যার আসলে মাইনাস মাইনাস করলে আসবে, দেখেন সিনট্যাক্স বলেছে কোথাও। হ্যাঁ, লিংক তো আমি একবার দিছি, আর লিংক দেবো কেন? একবার দিলে আমার হ্যাঁ, বারবার দিতে হবে কেন? যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ 5টা কাজে করেন, আসে না? স্যার আসতে আসতে কি তো ছিল? আচ্ছা, ছোট দিয়েছেন, ছোট দিয়ে দেন।
দেওয়াটাই ভুল হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার বাটন কাজ করে অন্য ক্লিয়ার বাটন অন্য কাজ করতে হবে। ক্লিয়ার বাটনে যখন এখানে ক্লিক করলে অন ক্লিকে জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন ওখানে সব ঘরের মধ্যে সব নাম করে ঘটনা কি ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে বারবার। সাবমিট হয়ে যাচ্ছে ঘটনা কি 6টা কাজ হয়েছে মানে কার আপনারা নাই 6টা কাজ হয়েছে না? হ্যাঁ ওটা হচ্ছে ভাগ শেষ। হ্যাঁ পার্সেন্টেজের জন্য আপনার কন্ডাকশন করা লাগবে। এটা হচ্ছে ভাগ শেষ। পার্সেন্টেজ করা যাবে না বলেন বিয়োগ হয় না? বিয়োগ ক্লিক করেন, ফাংশন কল করছেন, যান উপরে যান, এই যে সাবের জন্য ফাংশন দেখছেন কি নামে সাব, হ্যাঁ এইখানে ক্লাস আছে তো চেঞ্জ করবে কে? পিছনে হয়েছে কারো? তারিকুল ইসলাম করতে পারছেন? একটা ফাংশন দিয়ে কিভাবে করা যাবে বলেন তো? এখানে আপনাদের আরেকটা জিনিস দেখানো হয় না, একটু খেয়াল করেন। আপনাদের কি এটা হয়েছে? ফাংশনের ছোট একটা বিষয় দেখাবো। এটা হয়েছে না? একটু দেখেন, আপনাদের করতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, ভিডিওতে আছে, বাসায় দেখে নিন। এই বিষয়গুলো এত ডিপ লাগবে না। ধরেন আমি এখানে একটা ফাংশন লিখলাম জাভাস্ক্রিপ্টের মধ্যে, আমি আর একটা পেজের মধ্যে কাজ করতেছি, ঠিক আছে? একটু দেখেন, আপনাদের করতে হবে না এটা। একটু খেয়াল করতে হবে যে প্লিজ আপনি অন্য কোনো কিছু চিন্তা করেন। এখন আমি যে লিখতেছি এই জিনিসটা দেখেন, এটা কিন্তু মোটামুটি ভালো একটা বিষয়, কিন্তু আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি আর কি। var x is equal to 10, var y is equal to 20, var z is equal to x plus y। এবার বললাম ডকুমেন্ট ডট, তাহলে ওই ফাংশন জাভাস্ক্রিপ্ট ফাংশন আমরা একটা ফাইল করা হয়েছিল না প্রথমে, ওখানে আমি এই কোডটা আবার লিখলাম, আমি লিঙ্ক টিক সব কেটে দিলাম, ওগুলো লাগবে না, জাস্ট সিম্পলি আর কি, সিম্পলি একটা ফাংশন লিখলাম, আউটপুট দেখালাম। সো ওটা সম্ভবত এখানে ছিল, আউটপুট কিছু আসে না কেন? জাভাস্ক্রিপ্ট ফাংশন, আউটপুট কিছুই নেই কেন? ও কারণ ফাংশনে কল করা হয় নাই, সরি, মাই নিউ। তাহলে এবার আউটপুট কত আসবে? 20 আসবে। 20 আসছে না? আমি যদি ফাংশনটাকে আবারও কল করি, এখানে একটু খেয়াল করবেন, ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে একটা HTML এর ট্যাগ দিয়ে দিলাম HR হরিজন্টাল লাইন। তাহলে দুইবার কল করলাম, যতবার কল করব ততবারই কি আসবে? ওইটাই দেখাবে না? বারবারই কত আসতেছে? 20, যতবার কল করা হচ্ছে ততবারই কিন্তু 2 করে আসতেছে। এবার আমরা চাইলে এই ফাংশনটাকে ডায়নামিক করতে পারি, ফাংশনটাকে ডায়নামিক করার জন্য ফাংশনে প্যারামিটার সেট করতে হয়। দেখেন এই ফাংশনটাকে আমি কিভাবে ডায়নামিক করি। ফাংশনকে ডায়নামিক করার জন্য ফাংশনে প্যারামিটার সেট করতে হয়। দেখেন এবার আমি যদি এভাবে করি,
কি করা হচ্ছে বিষয়টা। এবার আমি এই যে ফাংশনের পরে ফাংশন নিউ মাই নিউ, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ হচ্ছিল না। এবার এর মাঝখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা কেন? ফার্স্ট ব্র্যাকেটটা কারণ হচ্ছে আমি যদি ফাংশনটাকে যখন এটাকে কি বলা হচ্ছে ফাংশনের কলিং, আমি চাইলে ফাংশন যখন কল করব তখন আমি ফাংশনের মধ্যে কোনো কিছু ইনপুট দিতে পারি। সো ইনপুট নেওয়ার জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া হয়েছে। এখানে এক্স এবং ওয়াই এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েবল, আর কিছুই না। এবং এই ভেরিয়েবলগুলোর নাম আছে। এই ভেরিয়েবলগুলোকে বলা হয় হইতেছে প্যারামিটার। প্যারামিটার। সো এই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে প্যারামিটার সেট করে আমরা চাইলে ফাংশনটাকে ডাইনামিক করতে পারি। এবার দেখেন কি করলাম, আমি যখন ফাংশনটাকে কল করলাম, কল করার সময় আমি 10 এবং 20 এই দুইটা ভ্যালু পাস করে দিলাম প্যারামিটারের মাধ্যমে। তাহলে এই 10কে রিসিভ করবে হচ্ছে এক্স, আর ওয়াই রিসিভ করবে কত? 20। এখানে ভার্ট জেড ইজিক্যাল এক্স এর মধ্যে কত আসবে? 10। এখানে কত আসবে? যখন এই ফাংশনটা কল হবে, আবার যখন এইটা কল হবে তখন কি হবে? 30 আর 50। আবার যখন এটা কল হবে, দেখেন ফাংশন কিন্তু একটাই, বাট আউটপুট কি দিচ্ছে? কিভাবে? ভিন্ন ভিন্ন প্যারামিটার সেট করার কারণে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন একবারে ফ্র্যাঙ্কলি। হ্যাঁ অবশ্যই। দেখেন আমি ফাংশনটাকে ডায়নামিক করতে চাচ্ছি, আমি কিছুক্ষণ আগে কি দেখতেছিলাম, ফাংশনটাকে আমি যতবারই কল করলাম আউটপুট কত আসছে? একই আউটপুট আসতেছে। আমি একই জিনিস বারবার ইউজ করতে পারতেছি। আমাকে কি বারবার এই কোডটা লিখতে হচ্ছিল? এই কোডটা আমাকে বারবার লিখতে হচ্ছিল না। কোডটা লিখলাম একবার, আমি যতবারই এটাকে ইউজ করতেছি বারবার 20 আউটপুট পাচ্ছি। এবার বলা হচ্ছে যে ফাংশনটাকে ডায়নামিক করব। ফাংশনকে ডায়নামিক করা হয়, এই দেখেন ফাংশনের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরকম একটা ছিল না? এটা কেন? এর কারণ হচ্ছে যে এই ফাংশনের মধ্যে আমি যখন ফাংশনকে কল করব তখন আমি যেন কোনো কিছু ইনপুট দিতে পারি। ফাংশনকে ডায়নামিক করা মানে? হ্যাঁ, ফাংশনকে ডাইনামিক মানে তো একাধিক ভার্সন। এটা না, ফাংশনকে ডায়নামিক মানে কি? মানে একটা বিষয় করা আছে, আমি ভ্যালু দিয়ে দিয়ে আউটপুটটা চেঞ্জ করতে পারি। কাজ একটাই। আমি বলছিলাম না যেরকম একটা বক্স রাখা হয়েছিল না, ফাংশনের কাজ করতে যে আমরা এটা 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ। তাহলে দেখেন এই কাজগুলো কি একই ধরনের কাজ না? এটাও আমার 20, এটাও 20, এটাও 20, একই ধরনের কাজ। তো ফাংশনকে কল করলে হচ্ছে, আমি একটা ফাংশন কল করলাম ফাংশন x, ঠিক আছে? ফাংশন x এর মধ্যে আমি কিছু কাজ দেখলাম যে এই x কে যখন আমি কল করব, তখন আমার এই ধরনের একটা আউটপুট আসবে। আমার তিনটা কর্নার দরকার, তাহলে আমি x কে কয়বার কল করব? তিনবার। আমি তিনটা আউটপুট পেয়ে গেলাম। এখন এই কাজটার সাথে এই কাজগুলোর আপনি কি কমেন্টস করতে যাচ্ছেন বলেন তো? এই কাজগুলো আর এই কাজগুলোর মধ্যে পার্থক্য কি বা মিল কি? একই কাজ পুরো খালি উল্টা, একই কাজ খালি উল্টাটা কিন্তু। তাহলে মানে এগুলোকে বলা হয়, এটাকে বলা হচ্ছে সেম আর এটাকে বলা হচ্ছে সিমিলার। সেম আর সিমিলারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি?
সেম মানে হুবহু, আর সিমিলার মানে প্রায় কাছাকাছি। সো এই ধরনের কাজ করার জন্য এবার আমি ফাংশনটাকে ডায়নামিক করতে পারি। এই ধরনের কাজ করার জন্য ফাংশনকে ডায়নামিক করা হয়। আর মানে আমি চাইলে একটা ফাংশন দিয়েই এই কাজও করতে পারি, এই কাজও করতে পারি। কিভাবে? এই যে ফাংশনের মধ্যে যেখানে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একটা জায়গা আছে না, এই জায়গাটা কেন? এখানে হচ্ছে ফাংশনের মধ্যে কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য। ফাংশনের মধ্যে কোনো কিছু ইনপুট দিয়ে ফাংশনের যে আউটপুট, সেই আউটপুটটাকে আমি চেঞ্জ করতে পারি। আমি একাধিক ইনপুট দিলে একাধিকবার চেঞ্জ হবে, আমি যেরকম ইনপুট দেব সেরকম চেঞ্জ হবে। এই যে একটা বিষয়, আমার ইনপুটের উপর ডিপেন্ড করে ফাংশনের আউটপুটটা চেঞ্জ হচ্ছে, বাট ফাংশন কিন্তু একটাই। ফাংশন একটাই, এখানে কিছু ভেরিয়েবল রাখা হয়েছে। এখানে দেখেন, এই যে এখানে কিন্তু ফাংশন কয়টা? ফাংশন কিন্তু একটাই। এই যে এখানে কিন্তু এখানে কিন্তু ফাংশন একটাই, বাট এখানে ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হচ্ছিল। এই ভেরিয়েবলটার মধ্যে আমি 10 দিয়ে দিচ্ছিলাম, এই ভেরিয়েবলটার মধ্যে আমি 10 দিয়ে দিচ্ছিলাম। এগুলো কি ফিক্সড হয়ে যাচ্ছিল তখন? বাট এবার আমি কি করলাম, এখানে ভেরিয়েবলটা ভাবে রেখে দিলাম, আর এখানে আমি এই প্যারামিটার পাস করে দিলাম। তাহলে কি, এই যখন আমি এখান থেকে পাঠাচ্ছি, এ রিসিভ করতেছে, এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। আর ভেরিয়েবলের মান তো পরিবর্তনশীল। আবার যখন আমি 30 পাঠাচ্ছি, x এর আছে 30, এখানে আছে 30। আমি যখন 100 পাঠাচ্ছি, ফাংশনটা কল করার সময় আমি এভাবে পাঠাই দিচ্ছি 100 200। এভাবে আমি কতগুলো পাঠাতে পারবো? আনলিমিটেড। এভাবে কতগুলো ধরতে পারবে? আনলিমিটেড। আমার কাজ করার জন্য যত মন চায় সব আমি পাঠাতে পারবো। মানে ফাংশন কল করার সময় আমি যেগুলো কিছু ভ্যালু পাঠাচ্ছি না, 300 500, এই 300 চলে, এই 300 কে রিসিভ করবে কে? যেখানে ফাংশনের ডেফিনিশন আছে সেখানে x, আর 500 কে রিসিভ করবে y। এবার এখানে কি হবে, এই ভ্যালুগুলো কি আমি ভিতরে কাজ করতে পারবো। এবার z সমান কত আসবে? 300 প্লাস 500 সমান সমান, তাহলে আউটপুট কত আসবে? 800। এটা আমরা সেট করব। কিভাবে? এই যে আমরা সেট করব, এটা আমরা সেট করব। আমরা সেট করব। মানে আপনি বলতে চাচ্ছেন এই ভ্যালুটা এখানে কিভাবে যাবে? অনেকগুলো তো স্যার, কয়েকটা হ্যাঁ। একবার করে যাবে না, কিভাবে যাবে? রিপিট করা না না, রিফ্রেশ করা লাগবে না। আপনি প্রোগ্রামটা রান করলেই সে অটোমেটিক্যালি রুলসই এটা। আপনি যখন এই ফাইলটা, এই যে ফাংশন জাভাস্ক্রিপ্ট ফাংশন.html, এই ফাইলটাকে যখন আমি রান করব, তখন কি হবে, এই ফাংশনের ডেফিনিশনটা নিয়ে নিবে। যখন এই ফাংশনটা কল হবে, নিউ মাই নিউ ফাংশন ডেফিনিশন এখানে আছে। সো কল, এই ফাংশন যখন কল হবে, কল হওয়ার সময় সে এই দুইটা ভেরিয়েবল সাথে, এই দুইটার সাথে করে নিয়ে যাবে। এবার যখন ফাংশন ডেফিনিশনে আসবে, এখানে এসে এই 10 কে রিসিভ করবে x, এই 20 কে রিসিভ করবে y। সেম ভাবে বাকিগুলো। তাহলে কিন্তু দেখেন, আমরা আউটপুটটা দেখি কি হয়। এবার কত আসছে? একই আসছে না ডিফারেন্ট আউটপুট আসছে? আপনারা এই কাজটা একটু করেন, করলে দেখবেন কনফিডেন্স বাড়বে। একটা ফাংশন করেন, প্যারামিটার সেট করেন, সেই প্যারামিটারে বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে দেখেন তো আউটপুট চেঞ্জ হয় কিনা। এই কাজটা করতে পারলে এই যে একটা ফাংশন দিয়ে এতগুলো কাজ করার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কাজটা হচ্ছে না, তার মানে কি, আমি যখন ফাংশন কল করা হচ্ছে, তখন যখন প্যারামিটারটা সেট করে দিচ্ছি, তখন কিন্তু এখানে এই 10 কে রিসিভ করার জন্য এখানে কেউ একটাকে আমি সেট করতে হবে। আমি যদি এখানে সেট করি p, আর এখানে যদি বলি q, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। বাট আমি যদি এখানে p আর q সেট করি, তাহলে এখানে আমাকে কি দিতে হবে? p এবং q। কোনো সমস্যা কিন্তু নাই। এবার কিন্তু কাজ করবে, দেখেন এবার কিন্তু কাজ করবে। তাহলে পরে আমি যখন এখান থেকে ফাংশনকে কল করার সময় যখন কোনো কিছু পাঠানো হয়, ফাংশনের ডেফিনেশন যেখানে থাকে সেখানে রিসিভ করার জন্য কিছু একটা রাখতে হয়। তারপরে আমি যখন এখান থেকে, এবার এখানে যখন আমরা ফাংশনকে কল করতেছি এবং প্যারামিটার হিসেবে এটাকে পাঠাচ্ছি, তাহলে এই ফাংশনের ডেফিনেশনটা কোথায় আছে? এখানে। তাহলে এখানে কি কিছু লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে, কথায় জোর নাই, বুঝতে পারতেছি। 1টা বাজে গেছে, আমারও ক্ষুধা লাগছে। অপারেটর, তাহলে এই অপারেটরের মধ্যে কি আসবে? দেখেন না কি আসে, অ্যালার্ট করেন।
দেখতে তো মানা নাই নাকি? আপনাদের স্যার বলছেন না, শোনা দেখেন এবার অপারেটরের মধ্যে অ্যালার্ট করে কি আসে। উনি মুরব্বী মানুষ। তাহলে পরে এখন আমি যদি ভিউ ফাইলে যাই, এখানে আসি, এখান থেকে যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে কি হবে বলেন তো? এই ফাংশনটা কল হবে না? এটা তো প্লাস, তাই না? এই ফাংশনটা কল হবে, কল হওয়ার পর এখানে আসবে, এখানে এসে ওই যে কল হওয়ার সময় সে কি পাঠাই দিল, এই প্লাসটাকে রিসিভ করবে কে? অপারেটর। এই ভেরিয়েবলটা, এটা একটা ভেরিয়েবল, বাট এর নাম কি? প্যারামিটার। এই ভেরিয়েবলটা রিসিভ করলো এবং এই ভেরিয়েবলটাকে আমি এখানে অ্যালার্ট করলাম। তাহলে প্লাসে ক্লিক করলে অ্যালার্ট হওয়া উচিত কি? দেখি তো হয় কিনা। কি হচ্ছে? ঘটনা সত্যি। মাল্টিপ্লিকেশনে ক্লিক করলে কি আসতেছে? মাল্টিপ্লিকেশনে ক্লিক করলে প্লাস আসতেছে। রিমাইন্ডারে ক্লিক করলে কি আসে? ডাইনামিক হয়ে গেছে না? দেখেন আমি এখন যে বাটনে ক্লিক করতেছি সেই বাটনের ভ্যালুটাই কিন্তু এখানে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আমি এটা জাস্ট অ্যালার্ট করে দেখলাম, এটা আমার কোনো কাজেই লাগবে না, না দেখলেও হইতো, রিমুভ করে দিলাম। আবার আমি চেক করবো কি? এবার আমি বলবো ইফ, এটাকে রাইখে দিই, ইফ অপারেটর ইজ ইকুয়াল টু, যদি হয় প্লাস, তাহলে কি হবে? ঘটনা বুঝতে পারতেছেন কি করতে যাইতেছে? আমার কি আরো করা লাগবে? কি কোন জি স্যার, শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? হ্যাঁ বলেন দেখি, বলেন এরকম গ্রামে ডায়লগে। না না না, এই কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। হ্যাঁ বাংলা সিনেমা ডায়লগ আপনারা দেখেন না? মৌসুমী, শাবনূর, ইলিয়াস কণ্ঠ, সরি ইলিয়াস কাঞ্চন, এগুলো দেখবেন তো, এগুলো দেখছি না আমরা ছোটবেলা, দেখছি তো, সেটাই আর কি। সো দেখেন এখানে ইফ অপারেটর যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে? যোগ করবে, তাহলে এখানে কি হবে? ইফ এলস দেখানো হয়েছিল না ক্লাসে? এলস ইফ। এখানে ইফ দিয়ে করলে ভালো হবে না এলস ইফ দিয়ে করলে ভালো হবে বলেন তো? কেন? সবগুলা বলেন হইতেছে তো? না, এটা পুরোপুরি ব্যাখ্যা হয় না। দেখেন আমি যদি এখানে এলস ইফ দিয়ে করি, এভাবে এলস ইফ, এইটা এই কোডটুকুন, বিষয়টা মনে হয় আপনারা সঠিকভাবে ধরতে পারেন নাই, তাই না? বাকিগুলো আর চেক করবে না, থ্যাংক ইউ। আর ইফ দিলে কি হবে? সবগুলাই চেক করবে। কারণ আমার কি একসাথে কেউ দুইটা বাটন ক্লিক করবে? মনে করেন আপনি একটা কম্পিউটারে কখনো 3টা মাউস লাগাইছেন? দেখবেন তো কার্সার কয়টা আসে? 3টা আসে না একটা আসে? হ্যাঁ, কেন ইউএসবি পোর্ট কয়টা কম্পিউটারে? আজকে বাসায় যে করবেন, একটা কম্পিউটারে 4টা মাউস লাগাবেন, 2টা লাগাই দেখছেন? হ্যাঁ একটাই তো আসবে। ইনপুট ডিভাইস তো আপনি একটা ডিফাইন করতেছেন না? খেলা হচ্ছে নাকি কোথাও? হ্যাঁ, শব্দ হচ্ছে না কি? জিয়া সৈনিক না মুজিবুরের সৈনিক? মাশাআল্লাহ, তার কাছে খবর আছে বাসায় যাওয়ার সময়। আল্লাহ মাফ করো, এদেরকে হেদায়েত দাও। হ্যাঁ, হেদায়েত নেই। তবে একটা বিষয় কি জানেন, ইলেকশনে না আমার রুবেলের কাহিনীটা বলবেন নাকি? বন্ধ করে আছেন? আচ্ছা, চোখ বন্ধ করে রাখি। তাহলে কি করেছে দেখেন, এখানে কিন্তু আমরা ওই অপারেটর পাস করলাম। সো ইফ দিলে সবগুলাই, মানে সবগুলো কন্ডিশনই ট্রু হলেও চেক করতো, না হলেও চেক করতো। বাট এখানে তো একসাথে দুটো বাটনে ক্লিক করা সম্ভব,
অসম্ভব। এজন্য একই সাথে একটা ঘটনা ঘটবে, অর্থাৎ এখানে যে কোনো একটা কন্ডিশনে একবারে ট্রু হবে, তাই না? এরকম একটা কথা বলছিলাম না আমি, মনে আছে? যে আপনাকে যদি কেউ বলে যে আমার এখানে দেখেন, এই যে ভেরি গুড কোশ্চেন ইজ হিয়ার, মানে সিচুয়েশনটা এখানে কয়টা, 1 2 3 4 5 ধরনের ঘটনার জন্য 5 ধরনের ঘটনা ঘটবে না? আমি এখানে ক্লিক করলে এক ধরনের ঘটনা ঘটবে, এখানে ক্লিক করলে এক ধরনের ঘটনা ঘটবে, এখানে ক্লিক করলে আরেক ধরনের ঘটনা ঘটবে, এখানে ক্লিক করলে আরেক ধরনের ঘটনা ঘটবে, এখানে ক্লিক করলে এক ধরনের ঘটনা ঘটবে। তাহলে 5 ধরনের অ্যাকশনের কারণে 5 ধরনের ঘটনা ঘটবে। আমি কোনটা ইউজ করব, ইফ না ইফ এলস ইফ? কেন? এখন আমি এই কোশ্চেনটা করার পরে আপনি আমাকে কোশ্চেন উল্টা করা উচিত যে আপনি ঠিক আছে ফাইন, আপনার 5 ধরনের ঘটনার অ্যাকশনের কারণে 5 ধরনের ঘটনা ঘটবে, এবার একসাথে কয়টা অ্যাকশন সত্যি হতে পারে, একসাথে কয়টা অ্যাকশন ট্রু হতে পারে? এখানে কি একসাথে কয়টা অ্যাকশন ট্রু হতে পারে? 2টা সম্ভাবনা আছে, 3টা মনে হয় আছে, তাই না? বুঝতে পারতেছেন শিলা? 2টা হওয়ার সম্ভাবনা কিন্তু কখনোই না, একটাই হবে। এই জন্য কোনটা ইউজ করব, এলসিফ, কারণ এলসিফ হচ্ছে একটা কন্ডিশন ট্রু হলেই সে পুরো ব্লক থেকে বের হয়ে যায়, আর ইফ দিলে কি হয়, সবগুলাই কিন্তু চেক করবে। আপনারা এই ক্লাসগুলো কিন্তু অনেকবার এগুলো নিয়ে ওয়াচ করা হয়েছে আর কি। বলেন শিওর। হ্যাঁ রিটার্ন, আরেকটা জিনিস দেখানো হয়, ফাংশন রিটার্ন করতে পারে। আচ্ছা দেখাবো পরে, আল্লাহ হাফেজ, ক্লাস শেষ, ঠিক আছে না? দেখেন এবার কিন্তু আমি একটা ফাংশন ইউজ করলাম, শুধু মাঝখানে কি চেঞ্জ করলাম, প্যারামিটারটা আমি চেঞ্জ করে দেখলাম, যোগ বিয়োগ গুণ, এখানে কি হবে যোগ বিয়োগ, এখানে গুণ দিয়ে দিলাম, মাল্টিপ্লিকেশন দিয়ে দিলাম। এবার চেক করেন, দেখেন আমি প্লাসে এখানে দিলাম 12, এখানে দিলাম 12, যোগে ক্লিক করলাম কত আছে 24, মাইনাসে ক্লিক করলাম 0, মাল্টিপ্লিকেশনে ক্লিক করলাম কত আসতেছে 124। ফাংশন কয়টা হচ্ছে, ফাংশন কিন্তু আমার একটা ইউজ হচ্ছে। স্যার ক্লিয়ার বাটনটা একটু দেখাতে চাই। এখন আপনি এখানে আর একটা বাটন দিতে যাচ্ছেন ক্লিয়ার, যেটা ক্লিয়ার করলে দিলে এটা সব ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আপনি ওখানে যদি ক্লিক করলে অন ক্লিকে কি করবেন, একটা ফাংশন কল করবেন রিসেট নামে, বা ওখানে যে কি করবেন, একটু খেয়াল করেন, এই এলিমেন্টের আইডিটা ধরবেন, ধরে ওনার ভ্যালুতে একটা, এই ভ্যালু সমান এমটি, মানে এমটি স্ট্রিং আর কি, তাহলে তো ফাঁকা হয়ে যাবে নাকি? হওয়ার কথা না? দেখেন তো হয় কিনা। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি এখানে। আমরা নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব, জাভাস্ক্রিপ্ট